আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাপ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আমরা যারা এই মুহূর্তে যুক্ত হব সবাই একটু কমেন্ট করব আপনারা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। আমরা কিছুক্ষণ পরে ক্লাসটি শুরু করে দেব। যারা যুক্ত হতে আসেন একটু সবাই কমেন্ট করবেন, আসি বা কোথা থেকে বলছি, কিছু একটা কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি। আজকে আমাদের ম্যাপ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি 46তম বিসিএস পার করে আসছি, আমাদের 47তম বিসিএস নতুন করে শুরু হচ্ছে। আমরা অনেক 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 যারা আছি, অনেকে কিন্তু আপনার পরীক্ষায় খারাপ করবে এই সংখ্যাটাই কিন্তু আপনার সবসময় বেশি। আমরা সবাই জানি যে কেননা বিসিএস এমন একটা পরীক্ষা, এটা হলো বাদ দেওয়ার পরীক্ষা। সো 46-এ যারা হচ্ছে নিঃসন্দেহে একটি বড় অংশ বাদ পড়বে, সেটা 98% মিনিমাম। সো যারা বাদ পড়বেন তাদের জন্যই কিন্তু আপনার পরবর্তীতে আবারও বারবার প্রস্তুতি নিতে হবে। সো আমাদের আজকে সেই বাদ যারা আছেন তারা, আবার যারা নতুন করে যারা ভর্তি হচ্ছেন বিভিন্ন আমাদের পেইড বেসে আছেন, বা নতুন করে যারা হচ্ছে লেখাপড়া শেষ করছেন, সবার জন্য হচ্ছে আপনার মানে সবাই হচ্ছে আপনার নতুন করে আপনার 47 দিবেন বা 48 দিবেন বা 49 দিবেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা দীর্ঘ পথ চলা আবারও শুরু হচ্ছে। সো আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করবো আমরা কে কোথা থেকে ক্লাসগুলো দেখছি। ওকে, আমি একটু দেখি, আমরা তার মাঝখানে কিন্তু সবাই একটু ক্লাসটি শেয়ার দিব। আমরা সবাই যে কাজটি করব, ক্লাসটি একটু সবাই শেয়ার দিব। আমার আইডিতে বা আমার পেজে কিন্তু আপনার রিচের পরিমাণ খুবই কম। রিচ কম হয় এর কারণটা হলো আমার আইডিতে রেস্ট্রিকশন দেওয়া আছে ফেসবুকের। সো সবাই একটু কমেন্ট করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আর আমরা সবাই একটু যুক্ত হতে থাকি। আজকে আমরা শুরু করব একেবারে বেসিক থেকে। অর্থাৎ এই বছর একটা জার্নি শুরু হচ্ছে, সেই জার্নিতে আসলে সবার একটা কথা থাকে যে আমরা আসলে কোন জায়গা থেকে শুরু করব। অর্থাৎ আপনি সাধারণ জ্ঞান শুরু করবেন, কি থেকে শুরু করবেন, এটা সবার একটা বেসিক প্রশ্ন থাকে। আপনারা দেখেন যে আমাদের ম্যাপ কত গুরুত্বপূর্ণ, আমাদের ম্যাপ থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখবেন যে আমার আইডিতে এবছর সবচেয়ে বেশি রিচ হওয়া যে ভিডিওটা, যেটা হচ্ছে হিমালয় কীভাবে উত্থিত হয়, এরকম একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। টেকটনিক প্লেটের যে ধাক্কা, সেইটা কিন্তু আমরা দেখতে পাই যে এবছর বিসিএসে কিন্তু আপনার প্রশ্ন কমন আসে, যারা ভিডিওটা দেখছেন। ঠিক আছে, তো টেকটনিক প্লেট এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন, মানে আপনি যদি ভূগোলটা ভালো করে বুঝতে পারেন, আপনি অনেক 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 প্রশ্নের আপনি উত্তর করতে পারবেন। সেটা বাংলাদেশে হোক, সেটা ভূগোলে হোক, সেটা আন্তর্জাতিক হোক। এই জন্য আমরা সবাই যে যেখান থেকে শুরু করি না কেন, আমরা সাধারণ জ্ঞানটা শুরু করবো সাধারণত এই বেসিক ম্যাপ থেকে। ওকে, সবাই যুক্ত হতে থাকি একটু আমরা। শাহিন বলছেন কেমন আছেন, ঢাকা থেকে বলছি, থ্যাংক ইউ শাহিন। জিল্লুর রহমান মিরাজ বলছেন পটুয়াখালী থেকে, থ্যাংক ইউ মিরাজ আপনাকে। ইমরান বলছেন মাদারীপুর থেকে। আবু রায়হান গাজীপুর থেকে। শাহিন বলছেন আসসালামু আলাইকুম স্যার। আবু রায়হান কেমন আছেন? ভালো আছি। সবাই একটু যুক্ত হতে থাকি, আমাদের একটা বড় জার্নি শুরু হচ্ছে, এবং আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আমি এখানে পাবলিক প্রাইভেট ক্লাস নিব। ওকে, অর্থাৎ আমার প্রাইভেট যে ক্লাসগুলো আছে সেগুলো তো অলরেডি ভর্তি চলছে। আজকে আমাদের প্রাইভেট পাবলিক উভয়ের ক্লাস, অর্থাৎ সবার জন্য আমি এসে ক্লাস নিচ্ছি। ম্যাপের ক্লাসগুলো সাধারণত আমরা সবাইকে উন্মুক্ত করে দেই, ঠিক আছে। আর যারা বেশি ক্লাস চান, যেন আমি অনেক অনেক ক্লাস করব পেইড ব্যাচে, তাহলে তারা আপনার আমার পেইড ব্যাচে ভর্তি হবেন। আমার পেইড ব্যাচে সবচেয়ে কম টাকায় ভর্তি হতে পারবেন এই মুহূর্তে, অর্থাৎ মাত্র 999 টাকায় বিসিএসের 12 সাবজেক্ট, যেখানে 5 সাবজেক্ট আমি একা ক্লাস নেব। বাংলাদেশ, আন্তর্জাতিক, জিওগ্রাফি, নৈতিকতা, তারপরে হচ্ছে আরও আছে হচ্ছে আপনার বাংলা সাহিত্য, ঠিক আছে। এই ক্লাসগুলো হচ্ছে আমি নিব, আর বাকিগুলো হচ্ছে ক্যাডাররা নেবেন। সো যারা যুক্ত হতে আছেন সবাই, যারা চান যে আমি না পেইড বেসে ক্লাস করবো, তারা অবশ্যই আমার পেইড বেসে ক্লাস করতে পারবেন। ওকে, দেখি আমরা যুক্ত হতে থাকি। আর কয়েকজন আর কিছু লোক যুক্ত হলে আমরা কিন্তু ক্লাসটি পুরোপুরি শুরু করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 130 জনের মতো আছি আমরা আরেকটু যুক্ত হতে থাকি, এবং ক্লাসটি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আচ্ছা, সুমন বলছেন নেত্রকোনা থেকে। ইসি হক বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াল মুস্তফা বলছেন দিনাজপুর থেকে, দিনাজপুরের খানসামা থেকে। দিনাজপুর থেকে কিন্তু এবছর ম্যাপ বিষয়ক একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বিরল মেবি, তাই না? বিরল, হাকিমপুর, হিলি নাকি বিরল জানো, সরি হিলি মনে আসছিল, তাই না? কিছু একটা হবে। তো দেখেন, ম্যাপ যদি একটু ভালো করে বুঝেন, তাহলে সীমান্তবর্তী স্থান যখন আমরা পড়ি, সীমান্তবর্তী স্থলবন্দর যখন আমরা পড়ি, তখন কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন কমন আসে। সো আপনি দেখবেন যে প্রতি বছর এই আজকে যে ম্যাপগুলো আমি আপনাদের শিখাবো, দেখবেন যে বা অতীতে আমি আপনাদের এই একই রকম ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো দেখবেন যে আপনি যদি একটু মিলিয়ে দেখেন যে এই বিসিএসে সেখান থেকে আপনার 3-4টা প্রশ্ন আপনি কমন পাইছেন। কিন্তু আমি লাস্ট ডেতে যেখান থেকে শুরু করছিলাম, আমার লাস্ট ক্লাসটা ছিল বিসিএসের 2 দিন আগে, দেখেন যে সেখানে কিন্তু আমি আপনাদের কিছু কিছু টপিক দিয়ে দিয়েছিলাম যে এইগুলো আসবেই। যেমন হচ্ছে আমি বলছিলাম যে জনপদ, 6 দফা, তাই না? দেখেন আমি কিছু কিছু টপিক বলছিলাম যেগুলো হচ্ছে আপনি একদম কমন পেয়েছেনই,
গ্রেটা থানবার্গ বা এরকম কিছু কিছু টপিক আমি লাস্ট বলছিলাম, সেই পোস্ট বা সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমরা আপনাদেরকে এমনভাবে শিখাবো যেটা হচ্ছে আপনার একেবারে ভিতর থেকে আপনি শিখতে পারেন, মানে হচ্ছে আপনি জাস্ট মুখস্থ করবেন না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আপনার যেভাবে আসুক না কেন আপনি সেখান থেকে উত্তর করতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা একদম ম্যাপ থেকে শুরু করব। আমরা আজকে বিশ্বের ম্যাপ পড়বো, সেখানে সেই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কোথায় কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় 160 জন উপস্থিত আছি। আমাদের কিন্তু বিশ্বের ম্যাপও আছে, আপনারা দেখেন, এটা হলো বিশ্বের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। এই বিশ্বের মানচিত্রটা আমরা দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, প্রতি বছর এখান থেকে আপনি কমন পাবেনই। এখন যদি বলেন যে আপনি এই বিসিএসে এখান থেকে পরবর্তী বিসিএসে কয়টা পাবেন, আপনি একটা যদি কমন নাও পান তবুও আপনার জানতে হবে, ঠিক আছে। আমরা যারা শুরু করতেছি, যারা ভাবেন যে শর্টকাট পড়াশোনা, একদম শর্টকাট পড়াশোনা করবেন না, বিসিএস এর মতো জায়গায় আপনি শর্টকাট পড়াশোনা করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যারা পড়াশোনা করতে চান নিঃসন্দেহে আপনার হচ্ছে একটু বিস্তারিত পড়বেন, মানে জেনে জেনে পড়বেন, ঠিক আছে। এই জেনে জেনে পড়লে আপনার সুবিধা কি হবে, আপনার প্রশ্নের ধরন যেমনই হোক না কেন আপনি উত্তর করতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদের লাস্ট দিন বলছিলাম যে আমাদের এই বইটা, আমি অনেক আগে থেকে বলতেছি প্রায় মাসখানেক ধরে, যে এই বইটা যারা শেষ করবেন তারা মিনিমাম মানে হচ্ছে জিকের যে 70 নম্বর আছে ওখান থেকে আপনি 65 মিনিমাম উত্তর করতে পারবেন। অলরেডি হচ্ছে উত্তর করা গেছে। আপনারা দেখেন যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল কী পরিমাণ কমন। আমাদের বাংলা কোর্স থেকে বলছিলাম, বাংলা কোর্স থেকে আমাদের নিবন্ধনে মানে 25টা প্রশ্নের 23টা কমন আসছে। আর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াতে বিসিএস এখান থেকে প্রায় 31টা প্রশ্ন কমন আসছে, চিন্তা করা যায়। সো বাংলা কোর্সটা আপনারা একটু পড়বেন আমাদের। আচ্ছা, আমরা আজকে শুরু করব একদম বেসিক থেকে, আমরা এখনই শুরু করে দিচ্ছি। তাহলে ক্লাসটি আমাদের এখন শুরু হচ্ছে। আমরা শুরু করব প্রথমে ম্যাপ থেকে। তবে যাওয়ার আগে আমাদের কিছু রেখার নাম একটু জানতে হবে। এই মাসিটা একটু বের করে দাও তো, খুব জ্বালাচ্ছে। আচ্ছা, আমরা দেখি ম্যাপ দিয়ে আসলে আমরা কি শুরু করব। দেখেন, আগে আমাদের কিছু কিছু দুইটা শব্দ বারবার আসবে। সেই দুটো শব্দ কি? একটা হলো অক্ষরেখা কি, আর একটা হলো দ্রাঘিমা রেখা কি, ঠিক আছে। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, এই দুটা রেখার মধ্যে আসলে মানে দুইটা কি সেটা দেখবো আমি। দেখেন, অক্ষরেখা আমি সংক্ষেপে যদি বলি, অক্ষরেখা হলো আচ্ছা আমি আগে একটু ইয়াটা আঁকি, আমরা আগে নিরক্ষরেখা আঁকি, তারপরে আমাদের অক্ষরেখা বুঝতে সুবিধা হবে। নিরক্ষরেখা কি বলেন তো? নিরক্ষরেখা দেখেন পৃথিবীর একদম মাঝ বরাবর। যদি আমি আপনাদের প্রশ্ন করি যে পৃথিবী একটা গোলাকার বস্তু, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রাউন্ড, তো পৃথিবীতে যে কোনো রাউন্ড বস্তুটা আসলে কত ডিগ্রি কোণ বলেন তো? পৃথিবীর যে কোনো রাউন্ড বস্তুটাই কিন্তু আপনার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও কিন্তু একটা বিষয়। আপনার যে এই বছর কৌণিক দূরত্ব নিয়ে প্রশ্ন আসলে, কৌণিক দূরত্ব দেখছেন তো? কৌণিক দূরত্ব যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সময় নির্ণয় করতে পারবেন, বুঝছেন তো? আপনি যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ ঠিকমতো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি কী করতে পারবেন তো, আপনি সময় নির্ণয় করতে পারবেন। সময় নির্ণয় করে একেবারে সোজা। এবার সময় নিয়ে প্রশ্ন আসছিল, ঢাকা থেকে রিয়াদ, মনে আছে তো? ঢাকা থেকে লন্ডন আসতে পারে, ঢাকা থেকে টোকিও আসতে পারে, কিন্তু যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে। তার মানে দেখেন, আপনারা যারা গতানুগতিকভাবে আমরা বিভিন্ন গাইড পড়ছি, সেই গাইড থেকে কিন্তু এ ধরনের প্রশ্ন কমন আসা খুবই কঠিন। তার মানে আমি যদি বুঝতে পারি প্রশ্ন আপনার যেমনই আসুক না কেন আপনি সেখান থেকে সহজে উত্তর করতে পারবেন। সো আমি আপনাদেরকে এই বেসিক থেকে শিখিয়ে দেবো যে আসলে বেসিক থেকে একদম ভিতর থেকে আপনি কিভাবে শিখবেন। তাহলে আমি একটু নিরক্ষরেখাটা দেখি। আমি আগেই বলছি যে কোনো গোলাকার বস্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি বলতো? 360 ডিগ্রি কোণ, যে কোনো গোলাকার বস্তু, বুঝছেন তো? তার মানে পৃথিবী যেহেতু এটা গোলাকার বস্তু, তার অর্থ হলো পৃথিবী 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন যদি আমি এটাকে অর্ধেক বরাবর ভাগ করি, পৃথিবীকে যদি আমি একদম দুইটা ভাগে ভাগ করি, সমান সমান দুইটা ভাগে, তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন করবে, সেই দুইটা কোণের মান কত কত বলেন তো? পৃথিবীকে আমি পূর্ব পশ্চিমে বরাবর এভাবে দুইটা ভাগে ভাগ করলাম। ওকে, ভাগ করলে এই যে একটি রেখা আপনি দেখতে পাচ্ছেন পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে। এখন যদি আপনি বলেন পূর্ব কি আর পশ্চিম কি, একটু কাত হয়ে গেছে, ব্যাপার না, গোল যেহেতু কাত হলেও সমস্যা নেই। আচ্ছা দেখেন, আচ্ছা পৃথিবী নিজেই কাত হয়ে থাকে, এই জন্য কাত হয়েছে, এটা আপনি মোটামুটি ধরতে পারেন। পৃথিবী কখনো এভাবে কাত হয়ে থাকে, পৃথিবী কখনো এইভাবে কাত হয়ে থাকে, পৃথিবী কখনো সোজা থাকে না, এটা তো আপনারা জানেন তাই না? সো আপনি ওভাবে ভাবেন পৃথিবী একটু কাত হয়ে আছে। আচ্ছা, এখন এই যে পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা আমরা কল্পনা করলাম, সেই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা, এবং এটির মান হলো 0 ডিগ্রি। কয় ডিগ্রি বলুন তো? 0 ডিগ্রি।
অর্থাৎ 0 ডিগ্রি বরাবর অর্থাৎ নিরক্ষরেখা বরাবর যদি আমরা পৃথিবীকে 2টা ভাগে ভাগ করি তাহলে পৃথিবী 2টা কোণ উৎপন্ন করতেছে। এর উপরের যে ভাগটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার মান হলো 180 ডিগ্রি। এগুলো বুঝবেন, বুঝলে আপনি ভূগোল ভালো করতে পারবেন সবসময়। এগুলো বুঝলে আপনি বাংলাদেশে ভালো করবেন। আবারও বলি, এগুলো বুঝলে আপনি বাংলাদেশে ভালো করতে পারবেন। এগুলো যদি আপনি ভালো করে বুঝেন, আমরা যখন বাংলাদেশে রিটেন দিব রিটেন, তখনও কিন্তু আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অমুক গুরুত্ব টুরুত্ব এগুলো আছে, আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে ঠিক আছে, আপনি আবহাওয়া জলবায়ু বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে মরুভূমি কোন দিকে হয়, কোন দিকে তৃণভূমি অঞ্চল হয়, সব হচ্ছে আপনার এই রেখা দিয়ে আপনি বুঝতে পারবেন। কোথায় বৃষ্টি বেশি হয়, কোথায় বৃষ্টি কম হয়, এগুলো বোঝার জন্য আপনার এই রেখাগুলো আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। একদম আপনি 2টা লাইন 2টা দাড়ি ব্যাপারটা এরকম না, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের অনেক অনেক তথ্য আছে বা থাকতে পারে। সো একটু আমরা ভালো করে বুঝবো। তাহলে পৃথিবী এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ এই যে গোলের অর্ধেক, এটাকে আমরা বলি হচ্ছে গোলার্ধ। আচ্ছা, এটাকে আমরা কি বলি বলেন তো? গোলার্ধ বলি। কিন্তু নিরক্ষরেখা যেহেতু পৃথিবীর মাঝ বরাবর গেছে, সুতরাং পৃথিবীর উপরের যে ভাগটা আছে, উপরের ভাগটা আমরা সবাই জানি যে মানচিত্রের সবসময় উপরের দিকটা কি হয় বলেন তো? উপরের দিকটা সবসময় উত্তর হয়। আর ঠিক বরাবর যদি আমরা বলি নিচের দিকটা হবে তাহলে দক্ষিণ। এগুলো একটু বুঝতে হবে আমাদের। ঠিক আছে, দেখেন নিচের দিকটা হবে তাহলে কি? দক্ষিণ। আবার ডান দিকটা হবে সবসময় তাহলে কি বলেন তো? পূর্ব। আর বাম দিকটা তাহলে কি হয় সবসময়? পশ্চিম। মানে এই ম্যাপে বলতেছি আমি, বুঝছেন তো? বাংলাদেশেও ঠিক একই অবস্থা যদি আমি বলি, উপরের দিকটা হলো উত্তর, নিচের দিকটা বঙ্গোপসাগর যেখানে হচ্ছে দক্ষিণ, ডান দিকটা এদিকটা হবে পূর্ব, আর এই দিকটা হবে তাহলে কি? পশ্চিম। ওকে, আচ্ছা এবার একটু আমরা তাহলে পৃথিবীর, আমি বললাম যে উপরের দিকটা উত্তর, তার মানে এই যে উপরে যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো নিরক্ষরেখা থেকে উপরের দিকে, যা কিছু আপনি দেখবেন এটাকে বলা হয় পৃথিবীর উত্তর গোলার্ধ। কি বলা হয় বলতো? উত্তর গোলার্ধ। তাহলে পৃথিবীর নিচে এই বরাবর 180 ডিগ্রির নিচে যেটা আছে এটাকে আমরা তাহলে বলবো কি? দক্ষিণ গোলার্ধ। আসেন আপনাদের একটা রিটেন শিখাই দেই। বিসিএস রিটেনে অনেক অনেক বিষয় আমাদের জানতে হয়। পূর্ব পশ্চিম ব্যবধান, ঠিক আছে? পূর্ব পশ্চিম ব্যবধান একটা বিষয় আছে, অথবা হচ্ছে নর্থ সাউথ গ্যাপ বলে একটা তথ্য আছে, নর্থ সাউথ গ্যাপ। দেখেন আমি যদি এখানে পৃথিবীর ম্যাপটাকে বড় করে নিয়ে আসি, যেটা হলো পৃথিবীর দ্বিমাত্রিক ম্যাপ, বাট দ্বিমাত্রিক ম্যাপ ছাড়া আসলে বোঝানো কঠিন। দেখেন দ্বিমাত্রিক ম্যাপে যদি আমি আপনাদের এইখানে দেখাই, তাহলে নিরক্ষরেখাটা কই? নিরক্ষরেখাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা, এই বরাবর হলো নিরক্ষরেখা। দেখেন এই বরাবর হলো কি বলেন তো? নিরক্ষরেখা। দেখছেন এই বরাবর। তাহলে আপনি একটু কল্পনা করেন এটা নিরক্ষরেখা হয় এই বরাবর, এই যে মাঝখানে দাগ দিলাম এটা হলো নিরক্ষরেখা। সোজা হয় নাই কিন্তু, একটু বাঁকা হয়ে গেছে, বাট কল্পনা করেন এটা হলো নিরক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা থেকে এই দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ, যা দেখতে পাচ্ছি আমরা। আর নিরক্ষরেখা থেকে এই দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এখন আপনি যদি কল্পনা করেন, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা নিজেরা উত্তর দিবেন। সেইটা হলো পৃথিবীর কোন গোলার্ধে বলেন তো স্থলভাগ বেশি? আপনারা নিজেরাই উত্তর করেন, আপনি বুঝতে পারবেন। আমি নিচে ক্যামেরার পিছনে চলে যাচ্ছি, আপনাদেরকে আমি ভয়েস দিচ্ছি, আপনারা উত্তর করবেন। আমি দেখব যে আপনারা কে কি উত্তর করেন। বলেন তো পৃথিবীর কোন গোলার্ধে স্থলভাগ বেশি? দ্রুত আনসার দিবেন, দ্রুত। আচ্ছা, পৃথিবীর কোন গোলার্ধে স্থলভাগ বেশি? একটু সবাই আমি কল্পনা করি আমরা, পৃথিবীর কোন গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি? বলেন তো পৃথিবীর কোন গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি? আচ্ছা সবাই উত্তর করছেন উত্তর গোলার্ধে। আমরা দেখতেই পাচ্ছি, দেখেন এখানে ম্যাপ বোঝা একেবারে সোজা, আমি একদম সোজা ম্যাপ আঁকছি যেহেতু, তার মানে পৃথিবীর উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, আমরা বুঝতে পারলাম। আচ্ছা এখন যদি বলা হয় যে তাহলে পৃথিবীর কোন গোলার্ধে স্বাধীন দেশের সংখ্যা বেশি? একটু বলেন তো আপনারা, পৃথিবীর কোন গোলার্ধে স্বাধীন দেশের সংখ্যা বেশি? সব উত্তর দেখেন, উত্তর কিন্তু আমি ম্যাপেই দেখতে পাচ্ছি যে উত্তর দিকে কি স্বাধীন দেশের সংখ্যা বেশি। তার মানে উত্তরে স্থলভাগ বেশি, তার মানে দেশের সংখ্যাও বেশি। আচ্ছা যেহেতু দেশের সংখ্যাও বেশি, এখন যদি বলা হয় পৃথিবীর কোন গোলার্ধে, দেখেন পৃথিবীর কোন গোলার্ধে জনসংখ্যার আধিক্য বেশি, যেভাবে প্রশ্ন আসুক ভূগোলে আপনি উত্তর করতে পারবেন। দেখেন পৃথিবীর কোন গোলার্ধে
স্থলভাগের পরিমাণ বেশি, আপনি নিজেই বুঝে গেলেন উত্তর কি হবে, উত্তর গোলার্ধ। দেখেন যেহেতু উত্তর গোলার্ধে অনেক বেশি স্থলভাগ, যেহেতু না দক্ষিণ না, কিন্তু কে দক্ষিণ লিখছে, কোনো দক্ষিণ হবে না। আমি এতক্ষণ যা বললাম সব কিছুর উত্তর হবে উত্তর, উত্তর গোলার্ধ। কেননা উত্তর গোলার্ধে যেহেতু স্থলভাগ বেশি, সেহেতু দেশের সংখ্যা বেশি, আর যেহেতু দেশের সংখ্যা বেশি সেহেতু এখানে জনসংখ্যাও বেশি। দেখছেন তো? আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে উত্তর গোলার্ধে জনসংখ্যা বেশি, এটা তো বোঝাই যাচ্ছে। দেখেন ভারত যেখানে আছে, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত, পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ চীন, এইদিকে পৃথিবীর তৃতীয় জনবহুল দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ার উত্তর অংশ। ইন্দোনেশিয়া বেশিরভাগ পড়ছে দক্ষিণ দিকে যদিও আর কি। সো পৃথিবীর জনবহুল রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ, জাপান, দেখছেন তো, তাইওয়ান, সাউথ কোরিয়া, এগুলো সব বেশিরভাগই পড়ছে হচ্ছে উত্তর গোলার্ধে। ইরান, টার্কি, জার্মানি, ফ্রান্স, ইউকে, এগুলোতে বেশি জনসংখ্যা, তাই না? এগুলো বেশিরভাগ পড়ছে হচ্ছে উত্তর গোলার্ধে। সো উত্তর গোলার্ধের সাথে দক্ষিণ গোলার্ধের একটা ব্যবধান আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই ব্যবধানটা কোথায় বলেন তো? সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণের ব্যবধান। এটা একটা বিসিএস এর রিটেনের টপিক যদিও, তবু আপনারা শিখাই দেই। দেখেন পৃথিবীর উত্তরের সাথে দক্ষিণের একটা ব্যবধান আছে, সেই ব্যবধানটাকে বলা হয় নর্থ সাউথ গ্যাপ বলা হয়। এখন যদি বলা হয় তাহলে নর্থ সাউথ গ্যাপ কি, এর বাংলাটা হচ্ছে উত্তর এবং দক্ষিণের ব্যবধান কি। দেখেন আমরা একটু দেখতে পাচ্ছি যে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলা সাধারণত শিল্পে উন্নত। আপনি একটু খেয়াল করে দেখেন পৃথিবীর উত্তর গোলার্ধে কারা আছে? ইউরোপের সকল রাষ্ট্র নিঃসন্দেহে শিল্পে সবচেয়ে ডেভেলপ, তাই না? পৃথিবীর সবচেয়ে শিল্পে ডেভেলপ অঞ্চলটা কোনটা? নিঃসন্দেহে ইউরোপ। দেখেন সেটা উত্তরে পড়ছে। পৃথিবীর শিল্পে ডেভেলপ অঞ্চলটা কোনটা? ইউএসএ, মেক্সিকো, কানাডা। দেখেন উত্তর গোলার্ধে পড়ছে সম্পূর্ণভাবে। মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ ইসরায়েল সহ, টার্কি সহ, সেটা কোথায় পড়ছে? উত্তর গোলার্ধে। আমি যদি ইন্ডিয়ার দিকে আসি, পাকিস্তানে আসি, ইরানে আসি, আমি চায়নার দিকে আসি, জাপানে আসি, কোরিয়াতে আসি, রাশিয়াতে আসি, যা বললাম পৃথিবীর মোস্ট অফ শিল্পে ডেভেলপ রাষ্ট্র বা পৃথিবীর মোস্ট অফ উন্নত রাষ্ট্র কিন্তু আপনার উত্তর গোলার্ধে। দেখছেন তো? পৃথিবীর অপেক্ষাকৃত গরিব রাষ্ট্রগুলো হচ্ছে আপনার দক্ষিণ দিকে পড়ছে। আপনি একটু খেয়াল করে দেখেন আফ্রিকার বেশিরভাগ গরিব রাষ্ট্রগুলো দক্ষিণ দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো পৃথিবীর উত্তরের সাথে দক্ষিণের একটা বড় ধরনের ব্যবধান আছে। এই ব্যবধানটাকে বলা হয়েছে আপনার নর্থ সাউথ গ্যাপ বলা হয়। অর্থাৎ উত্তর রাষ্ট্রগুলো সব দিক থেকে এগিয়ে, শিক্ষা, শিল্প, মানব উন্নয়ন সব দিক থেকে কিন্তু আপনার উত্তর রাষ্ট্রগুলো এগিয়ে। ঠিক আছে? সো উত্তর রাষ্ট্রগুলো এই যেটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে নর্থ সাউথ গ্যাপ বলা হয়। যা হোক, নিরক্ষরেখা বা এই ধরনের রেখাগুলো হচ্ছে আপনার এইভাবে ভাগ করছে, মোটামুটি আর কি, কাল্পনিকভাবে বলতেছি আমরা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু নিরক্ষরেখা বরাবর যাই। দেখেন নিরক্ষরেখা পৃথিবীকে দুই ভাগে ভাগ করলো। এখন আমি দক্ষিণ গোলার্ধের দিকে যাই। দেখেন যে দক্ষিণ গোলার্ধে আমি দেখতে পাচ্ছি বেশি কি বলেন তো? আচ্ছা, দক্ষিণ গোলার্ধে স্থলভাগ বেশি নাকি জলভাগ বেশি বলেন তো? দক্ষিণ গোলার্ধে কিসের পরিমাণ বেশি? দক্ষিণ গোলার্ধে একটা মাছি ঢুকছে ঘরে, তাতে অবস্থা খারাপ। যাই হোক, ভীষণ ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন, এবার যদি বলা হয় দক্ষিণ গোলার্ধে কি বেশি, স্থলভাগ বেশি নাকি জলভাগ বেশি? আপনি নিজে একটু কল্পনা করেন দক্ষিণ গোলার্ধে আসলে কি বেশি। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ অনেক, কেননা এখানে প্যাসিফিকের একটা মোস্ট অফ বড় অংশ পড়ছে। এইদিকে প্যাসিফিক, এইদিকে প্যাসিফিক। এটা হলো ইন্ডিয়ান ওশান, দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ওশান, দেখছেন তো? আর এটা হলো আটলান্টিক মহাসাগরের দক্ষিণে বেশি অংশ পড়ছে এবং দক্ষিণে হচ্ছে দক্ষিণ মহাসাগর। সো সব মিলিয়ে দক্ষিণ দিকটায় আমরা দেখতে পাচ্ছি জলভাগের পরিমাণ বেশি, তবে এখানে স্থলভাগের পরিমাণ কম 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 দেখতে পাচ্ছি। তার মানে স্থলভাগ কম মানে হচ্ছে এখানে দেশের সংখ্যা কিন্তু কম, দেখতে পাচ্ছেন আপনি দক্ষিণ দিকে দেশের সংখ্যা একেবারেই কম, বুঝছেন তো? আচ্ছা, আর দক্ষিণ দিকে যেহেতু দেশের সংখ্যা কম সেহেতু আমরা বুঝতে পারি দক্ষিণ দিকে জনসংখ্যাও কিন্তু আপনার কম, বুঝছেন তো? দক্ষিণ দিকে জনসংখ্যা একেবারেই কম দেখতে পাচ্ছি, সে জলভাগের পরিমাণ বেশি। আচ্ছা, এখন একটু আসি আমরা এই যে নিরক্ষরেখার বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। আর নিরক্ষীয় অঞ্চলের দেশ কারা, এটা কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। অতীতে শ্রীলঙ্কা নিয়ে প্রশ্ন আসছে বা বিভিন্ন জায়গা নিয়ে প্রশ্ন আসতে পারছে, অ্যামাজন নিয়ে প্রশ্ন আসছে। সো এখান থেকে কিন্তু আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখেন, আমরা তাহলে দেখি যে নিরক্ষরেখা তাহলে কি। আচ্ছা, নিরক্ষরেখা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বরাবর সূর্য লম্বালম্বিভাবে কিরণ দেয়। এই বরাবর সূর্য কি করে বলুন তো? লম্বালম্বিভাবে কিরণ দেয়, বুঝছেন তো?
তার মানে এখানে দেখেন, এখানে যে সূর্য দিয়ে এই বরাবর কিরণ দেয় বা এর আশেপাশে, যদি আমরা বলি যে 23 ডিগ্রি উত্তর 23 ডিগ্রি দক্ষিণে, এর মাঝখানে বেশি একটা যায় না, এই বরাবর থেকে হচ্ছে সূর্য আশপাশ থেকে হচ্ছে কিরণ দিতে থাকে এই নিরক্ষরেখা বরাবর। তার মানে নিরক্ষরেখায় ঋতুর কোনো বৈচিত্র্য দেখা যায় না। এখন ঋতুর বৈচিত্র্য মানে কি আমরা বুঝতেই পারছি। ঋতুর বৈচিত্র্য বেশি হলো আপনার কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখায়। আমরা বুঝছি কিনা, যেমন কর্কট ক্রান্তি রেখায় বাংলাদেশ পড়ছে, আমরা জানি সেখানে কিন্তু আপনার 6টা ঋতু, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত ইত্যাদি, এই যে আমাদের 6টা ঋতু আছে। বাট এখানে কিন্তু ঋতু বৈচিত্র্য নাই, তার মানে এখানে সারা বছর একটাই ঋতু। তাহলে প্রশ্ন হলো নিরক্ষরেখা বরাবর কি মানে হচ্ছে ঋতু বিরাজমান সবসময়, একদম চির একটা ঋতু বিরাজ করে, সেটা কি চির গ্রীষ্মকাল নাকি চির বসন্তকাল, কোনটা বলেন তো? নিরক্ষরেখা বরাবর হচ্ছে সবসময় বসন্তকাল বিরাজ করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপনার চির বসন্তের অঞ্চল, বুঝছেন তো? এবং চির বসন্ত অঞ্চল, এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখেন যে এখানে পরিমিত বৃষ্টি হয়, কিন্তু যেহেতু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বুঝতেই পারছেন, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এই প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে এই অঞ্চলে হচ্ছে পৃথিবীর রেইন ফরেস্টগুলো সৃষ্টি হয়েছে। রেইন ফরেস্ট কি আপনারা বুঝতেই পারছেন, রেইন ফরেস্ট। এখন যদি আপনাকে বলা হয় পৃথিবীর 3টা গুরুত্বপূর্ণ রেইন ফরেস্টের নাম লিখুন, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা, পৃথিবীর 3টা রেইন ফরেস্টের নাম যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনারা কি উত্তর দিবেন বলেন, যেগুলো হচ্ছে নিরক্ষরেখা বরাবর পড়ছে, বলেন তো? আচ্ছা, আমরা যারা ক্লাসে যুক্ত আছি সবাই একটা কাজ করব, ক্লাসটি কিন্তু একবার একটু আমরা লাইক দিব, ওকে, রিয়াকশন ইউজ করব, এবং আমরা যারা এই পেজে যুক্ত নাই তারা সবাই যে কাজটা করব, এই পেজটি একটু ফলো দিবেন। আমার পেজের ন্যাচারাল রিচ নেই কোনো, বুঝছেন তো? ন্যাচারাল রিচ নেই, এর কারণটা হচ্ছে ফেসবুকে কয়েকটা ভিডিওর কারণে এবং অনেক রিপোর্টের কারণে আমার আইডিটা অলরেডি হচ্ছে মৃতপ্রায়। সো সবাই একটু কাজ করবো, আমরা নিজ দায়িত্বে আপনারা কাজ করবেন। ক্লাসের রিচ যত ভালো হবে আমি তত বেশি বেশি লাইভ নিব। গতকাল রাতে হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য নামে একজন জনৈক ব্যক্তি আমার আইডি আক্রমণ করছিল, আইডি এবং পেজ সরাসরি লিঙ্ক দিয়ে, ঠিক আছে তো? সরাসরি লিঙ্ক দিয়ে আমাকে বলছে যে এই গালাগালিটা দিয়ে বলছে যে এনাকে ধুয়ে দিয়ে আসেন। আরে ভাই, রাতভর গালাগালি, ওনার যে সাগরেদ বিন্দু আছে, কিন্তু ভাগ্যিস হচ্ছে কিছু লোক আছে আমাকে পছন্দ করে, যারা হচ্ছে পজিটিভ কমেন্ট করছে। এই পজিটিভ কমেন্ট দেখে ভাবলো আরে ভাই এত প্রচার করে লাভ নাই, পরে ওরা নিজেরাই হচ্ছে সকালবেলা আমার আইডি থেকে সরাই নিছে। যাই হোক ভাই, এই জন্য আমার অনেক অনেক ঝামেলা। তারপরে কিছুদিন আগে ক্লাস নিয়েছিলাম ইসরায়েল প্যালেস্টাইন সংকট নিয়ে, কয়েকদিন আগে হচ্ছে ইন্ডিয়ার নাকি একটা ভুল ম্যাপ লিখছি আমি, ইন্ডিয়ার একটা ভুল ম্যাপ প্রকাশ করার জন্য হচ্ছে ফেসবুক আমাকে আবার দিছে, এই ঝামেলার মধ্যে আছি। যা হোক, পৃথিবীর গুরুত্বপূর্ণ কয়েকটি রেইন ফরেস্টের নাম যদি আপনাদেরকে বলতে বলি, আপনারা কি বলবেন? আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে বনটা আছে সেটি হচ্ছে দেখেন ব্রাজিল এবং এর আশপাশে এলাকা জুড়ে বিশাল করে, এটি হলো আমাজন। দেখছেন তো, এখানে আমাজন নদী এবং আমাজন বন অঞ্চল এই বরাবর, কিন্তু বুঝছেন তো? দেখেন এই বরাবর যদি আমি এই দিকে আসি, আফ্রিকার বিখ্যাত কঙ্গো, আমরা দেখি হচ্ছে আফ্রিকায় 2টা কঙ্গো, একটা হচ্ছে ডিআরসি অর্থাৎ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর একটা হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো। এই যে কঙ্গো বরাবর এখানে একটা বিখ্যাত বনভূমি আছে, পৃথিবীর 2য় বৃহত্তম রেইন ফরেস্ট, যেটা হচ্ছে কঙ্গো নদীর তীরবর্তী, এটা হচ্ছে কঙ্গো রিভার, এবং এর 2টি রিভার বিখ্যাত, দেখেন একটা হচ্ছে অ্যামাজন রিভার আর একটা হলো কঙ্গো রিভার। এই কঙ্গো রিভারটা পড়ছে কিন্তু আপনার এই নিরক্ষরেখা বরাবর, এবং নিরক্ষরেখা বরাবর হচ্ছে বিখ্যাত রেইন ফরেস্ট কঙ্গো বনভূমি, যেটাকে আমরা আফ্রিকার বন জঙ্গল বলি। এইটা হলো সেই আফ্রিকার জঙ্গল এলাকা, বুঝছেন তো? আচ্ছা, এখানে যদি আমরা ইয়ার দিকে আসি, বর্নিও দ্বীপে, এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও। এই বর্নিও দ্বীপে আসলে আমরা জানি যে এখানে একটা বিখ্যাত বন অঞ্চল আছে, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই জুড়ে বিস্তৃত। এটার নাম হলো যেটার নাম হচ্ছে আপনার বর্নিও বনভূমি। এই বর্নিও বনভূমিটাও কিন্তু একটা রেইন ফরেস্ট। সো পৃথিবীর রেইন ফরেস্টগুলো দেখতে পাচ্ছি আমরা একদম এই নিরক্ষরেখা বরাবর যতগুলো আছে, দেখেন, বুঝছেন তো? ইভেন দেখবেন যে আপনি সবুজে আবৃত একটা বন দ্বীপ আছে যেখানে মানুষ বসবাস করে না, যাকে বলা হয় হচ্ছে আপনার ইকুয়েডরের ওই যে গ্যালাপাগোস দ্বীপ, দেখবেন যেখানে হচ্ছে চার্লস ডারউইন মনে গবেষণা করছিল, এটাও কিন্তু এই বরাবর দেখবেন সব রেইন ফরেস্ট টাইপ সবুজ আর সবুজ। ইভেন আফ্রিকার যে অঞ্চলটা আছে, সাভানা অঞ্চলটা আছে, আপনারা জানেন যে কেনিয়া টেনিয়া, এই অঞ্চল, তানজানিয়া, এই যে একটা বিখ্যাত ঘাসভূমি এলাকাটা আমরা দেখতে পাই ঠিক এই বরাবর। এবং এই ব্রাজিলের আশপাশেও কিন্তু আপনার প্রচুর সবুজ, এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, এই দিকটা এত সবুজ কেন? নিরক্ষরেখার আশপাশে বিদায়। সো এই অঞ্চলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে গরু চাষ হয়,
মানে তৃণভূমি যেহেতু যেখানে আছে সেখানে প্রচুর পরিমাণে কী হয় বলতো গবাদি পশু পালন করা হয়। যা হোক, এটা হলো আপনার নিরক্ষরেখা। এখন নিরক্ষীয় দেশ কোনগুলা? আচ্ছা, নিরক্ষীয় দেশ বলতে আমরা আসলে কি বুঝি? নিরক্ষীয় দেশ বলতে বোঝানো হয় সবগুলোকে একদম নিরক্ষ বরাবর পড়বে এমন না, নিরক্ষরেখার বাইরেও হতে পারে। যেমন যদি বলি আমরা যে নিরক্ষরেখা বরাবর যে দেশগুলো পড়ছে এবং নিরক্ষরেখার উত্তরে যদি বলি আমরা 5 ডিগ্রি আর দক্ষিণে 5 ডিগ্রি, বুঝছেন তো? উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি বরাবর যে দেশগুলো পড়ছে এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার নিরক্ষীয় দেশ। এখন তাহলে নিরক্ষীয় দেশ কারা একটু দেখি আমরা। দেখেন, নিরক্ষীয় দেশ হচ্ছে এদিকে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, দেখছেন তো, নাউরু। আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, দেখছেন তো। আচ্ছা, এদিকে আছে শ্রীলঙ্কা, এদিকে আছে কেনিয়া, তানজানিয়া, সোমালিয়ার দক্ষিণ, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআরসি, আরটা হচ্ছে আরসি বা রিপাবলিক অফ কঙ্গো, গ্যাবন, ইকোটোরিয়াল গিনি দেখতে পাচ্ছি আমরা, গ্যাবন, দেখছেন তো। এদিকে আছে ব্রাজিল, সুরিনাম, তারপর হচ্ছে গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর উত্তর অংশ। এটা হলো আপনার নিরক্ষীয় অঞ্চল পড়ছে। সো নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোতে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান, এটা আমরা বুঝতে পারি। এবং দেখেন যে আমি একটা কথা বলছি যে এখানে সারা বছর কিন্তু আপনার বসন্তকাল। তার মানে এখানে যদি আমরা নিরক্ষরেখার আরো কয়েকটা নাম আছে, কিন্তু একাধিক নাম আছে। এর নিরক্ষরেখার ইংরেজি নামটা হচ্ছে ইকুয়েটর, EQUATOR, ইকুয়েটর মানে হচ্ছে নিরক্ষরেখা। আপনারা বুঝতেই পারছেন পৃথিবীতে এই নিরক্ষরেখার নাম অনুসারে পৃথিবীতে 2টা দেশের নামকরণ করা হয়। এখন যদি বলা হয় সেই 2টা দেশ কি কি, আপনারা সবাই জানেন নিরক্ষরেখা বরাবর 2টা দেশ, যার একটা হলো ইকুয়েডর, যেটাকে আমরা বলি ইকুয়েটর থেকে আসছে ইকুয়েডর, এই যেমন দেখতে হচ্ছে ইকুয়েডর, দেখছেন তো, এটা হলো ইকুয়েটর। তার মধ্যে নিরক্ষরেখার নাম অনুসারে ইকুয়েটর অর্থাৎ সাউথ আমেরিকার বা লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের নামকরণ করা হয়েছে। এবং আমরা এটাও জানি যে ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিটো অথবা কুইটো, QUITO। এই কুইটো বা কিটো শহরের নামকরণ করা হয়েছে, ভুল বললাম, অর্থাৎ ইকুয়েডরের রাজধানী কুইটো অথবা কিটো। দেখেন কোয়ারিস্কর কু রস্য ই টয়কর্ট কুইটো। এই কুইটো শহরকে বলা হয় চির বসন্তের নগরী। কেন বলা হয়? কেননা এই নগরটা পড়ছে একদম নিরক্ষরেখার নিচে, সোজা নিচে পড়ছে, বিধায় এখানে আবহাওয়া চমৎকার, বিধায় এটাকে বলা হয় চির বসন্তের নগরী। সারা বছর হচ্ছে বসন্তকাল, বুঝছেন তো। সো এই চির বসন্তের নগরীকে বলা হয় কিটাকে। আচ্ছা, এরপর দেখি আমরা নিরক্ষরেখার নাম অনুসারে আরেকটা দেশের নামকরণ করা হয়েছে, যেটি হলো আফ্রিকার দেশ, যাকে বলা হয় ইকুয়েটোরিয়াল গিনি। আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইকুয়েটোরিয়াল গিনি, এই যে কঙ্গো বরাবর, দেখেন কঙ্গো বনভূমি বরাবর, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি। অর্থাৎ আফ্রিকার গিনি উপসাগরের নিকট ইকুয়েটোরিয়াল গিনি, এটা হলো আপনার নিরক্ষরেখার নাম অনুসারে আফ্রিকার একটি দেশের নাম, বুঝছেন তো। এই ইকুয়েটোরিয়াল গিনির বাংলা নামটা হলো নিরক্ষীয় গিনি। কি বলেন তো? নিরক্ষীয় গিনি বলা হয়। অর্থাৎ নিরক্ষীয় গিনির আরেকটা নামই হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি, ইংরেজি নামটা। ব্যাপারটা আপনি বুঝছেন তো? আচ্ছা, আরও একটা মজার টপিক আপনার এখানে বলে রাখা দরকার। এই যে ইকুয়েটোরিয়াল গিনির পাশে যে উপসাগর, তাকে বলা হয় গালফ অফ গিনি অথবা গিনি উপসাগর। এই গিনি উপসাগরে এখানে কিন্তু আপনার নিরক্ষরেখার সাথে পৃথিবীর মূল মধ্যরেখা মিশছে, বুঝছেন তো। আবারও বলি, এই গিনির নিকট, অর্থাৎ গিনির নিকট গিনি উপসাগরে পৃথিবীর মূল মধ্যরেখা সাথে ইকুয়েটর রেখা মিশছে। অর্থাৎ ইকুয়েটরের সাথে মিশছে হচ্ছে যেটা রেখা, সেটার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়াম। প্রাইম মেরিডিয়াম বলতে বোঝানো হয় পৃথিবীর মূল মধ্যরেখা। অর্থাৎ লন্ডন থেকে যে রেখাটি উত্তর থেকে দক্ষিণে গেছে, এটাকে বলা হয়, এটা হলো এই বরাবর মিশছে, বুঝছেন তো। তাহলে পৃথিবীতে এই যে গুরুত্বপূর্ণ একটা ছেদ বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই যে পৃথিবীতে যেখানে ছেদ হয়েছে এক একটা বিন্দু, এই ছেদগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা অনেকগুলো, পৃথিবীতে মোট 36টা ছেদ বিন্দু আছে এমন, অর্থাৎ পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখাগুলো মোট 36টি জায়গায় ছেদ করছে। আপনারা জানেন তো এটা 36 জায়গায় ছেদ করছে। সেই ছেদ বিন্দুর মধ্যে একটা বিন্দু আছে বাংলাদেশে। বলতে পারেন সেটা কোথায়? এখন দেখেন পৃথিবীর সবগুলো ছেদ বিন্দু পড়ছে দুর্গম এলাকায়, হয় সাগরে, না হলে এই দিকের মরুভূমিতে, না হলে সাগরে,
কোথাও না কোথাও মিশছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে একটা রেখা, পৃথিবীর দুইটা গুরুত্বপূর্ণ রেখা বাংলাদেশে একটা মিশছে। তার মানে পৃথিবীর এরকম 36টা শ্বেতবন্ধুর একটা বাংলাদেশে পড়ছে, যেইখানে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। এখন যদি বলা হয় সেটার নাম কি, আচ্ছা সেটা হচ্ছে এই যে এই বরাবর আছে হচ্ছে পৃথিবীর কি বলেন তো, এই বরাবর দেখতে পাচ্ছি হচ্ছে আমরা যে রেখা, সেটার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এবং এই বরাবর দেখতে পাচ্ছি আমরা হলো কি রেখা বলেন তো, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। সো এই যে কর্কটক্রান্তি রেখা আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা মিলছে হচ্ছে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায়। সুতরাং পৃথিবীর এই গিনির মতো করে, গিনি তো পড়ছে সমুদ্রে, বাট বাংলাদেশে একটা রেখা সেট করছে বিধায় এটার একটা গুরুত্ব আছে। সো এইখানে হচ্ছে বর্তমানে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। এই বঙ্গবন্ধু মান মন্দির হচ্ছে কোথায়, ফরিদপুরের ভাঙ্গায়। পৃথিবীর একমাত্র জায়গা যেটা হচ্ছে মানুষের যাওয়ার উপযোগী, মানে দুর্গম না একেবারে, বাট বাকিগুলো পড়ছে কোনো না কোনো এমন এমন অবস্থানে পড়ছে যেগুলো হচ্ছে সমুদ্রে। যেমন দেখেন এইখানে যেটা সেট করছে পড়ছে ভারত মহাসাগরে, আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে এমন কিছু সেতবিন্দু আছে, সো আমাদের কিন্তু ভাগ্য ভালো। আমি যদি এই সেতবিন্দুটা দেখি, দেখেন খেয়াল করে, এটা পড়ছে সাহারা মরুভূমির মাঝখানে। সো আমাদের এখান থেকে কিন্তু মানে অসম্ভব ভালো ভালো গবেষণা হওয়া সম্ভব। সো এটার নাম এখানে কি নির্মিত হচ্ছে, বঙ্গবন্ধু মান মন্দির। যাই হোক, আমরা আবারও একটু ম্যাপে ফিরে যাই। তাহলে নিরক্ষরেখার ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটু আসবো, তাহলে নিরক্ষরেখা তো আমি বুঝলাম, অক্ষরেখা, নিরক্ষরেখা, ইকুয়েটর, অথবা এটার আরেক নাম হচ্ছে বিষুব রেখা। কি রেখা বলেন তো, বিষুব রেখা। সেটা 3টা নাম, ঠিক আছে। আচ্ছা এখন অক্ষরেখা কোনগুলো, অক্ষরেখা দেখেন পৃথিবীতে যে রেখাগুলো পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে শোয়ানো, আমরা এটাকে শোয়ানো বলি না, এইভাবে করে আছে, এই যে আনুভূমিক আকারে আছে, এইটাকে বলা হয় কি বলেন তো, এইটাকে বলা হচ্ছে অক্ষরেখা। যে কোনো রেখা অক্ষরেখা, এইভাবে হলেই এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, ঠিক আছে। আর দ্রাঘিমা রেখা কোনগুলা, দ্রাঘিমা রেখা যেগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে, মূল মধ্যরেখা নিজে একটা দ্রাঘিমা রেখা, এখান থেকে 15 ডিগ্রি অন্তর হচ্ছে বিভিন্ন দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। সো এটা একটা দ্রাঘিমা রেখা। এই দিকে যেগুলো আছে দাঁড়িয়ে আছে সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। সো অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। ওকে, এবার একটু আমরা আসবো তাহলে এই যে মূল নিরক্ষরেখা থেকে উপরের দিকে আর নিচের দিকে যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটু আবারও এখানে যাই, পরে আমরা আবারও জুম করে ম্যাপে যাব। সো ডিজিটাল একটা বোর্ড হলে ভালো হতো, যদিও আমার ডিজিটাল বোর্ড নেই, সামনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। কিছু ক্লাস আমি ম্যাপ থেকে নিব আপনাদের পেইড বেসে, যেগুলো হবে একদম ডিজিটাল বোর্ডে। আচ্ছা, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা, অনেকে আনসার দিয়েছেন, এটা হবে কি ভাঙ্গা উপজেলা। হ্যাঁ, ভাঙ্গা উপজেলার এটা হলো ভাঙ্গার দিয়া গ্রাম, মেবি এখানেই কিন্তু আপনার বঙ্গবন্ধু মান মন্দির হচ্ছে। আমরা যারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে সবাই আরেকবার একটু ক্লাসটিতে লাইক দেই। ওকে, সবাই একটু লাইক দেই এবং সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি। গত কয়েকদিনে আপনাদের ভর্তির হার এত বেশি যে সত্যিকার অর্থে হাত 3 জনের ব্যথা হয়ে গেছে, উত্তর করতে পারছি না এখনো। এই জন্য অনেকেই ক্লাইম করছেন যে আসলে আপনাকে মানে নক করলে পাওয়া যায় না, সত্যি সত্যি পাওয়া যাচ্ছে না। আপনারা যারা ভর্তি হতে চান একদম বিনা এসে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে আপনারা শুধু মেসেজ দিয়ে রাখবেন। ওকে, পেইড বেসে আমাদের পেইড বেসে ইতিমধ্যে প্রায় 5200 স্টুডেন্টের বেশি হয়েছে। আমরা আশা রাখি যে এবছর আমরা 7000 স্টুডেন্ট পড়াবো। এই 7000 স্টুডেন্ট যদি আপনারা সবাই আমার বইগুলো পড়েন এবং যদি সবাই আমার সবগুলো বই পড়েন এবং ক্লাসগুলো ঠিকমতো করেন, আপনি এবার অনেক ভালো পরীক্ষা দেবেন ইনশাল্লাহ। আমরা আপনাকে একদম প্রথম থেকে শিখাবো এবং আমি অনেক অনেক পরীক্ষা নেব কিন্তু আপনাদের পেইড বেসগুলোতে। ওকে, আচ্ছা এবার দেখি আমরা তাহলে কর্কটক্রান্তি রেখাটা কি। কর্কটক্রান্তি রেখাটা একটু বুঝাই দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা হলো এই যে নিরক্ষরেখা থেকে আমি যদি 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণে যাই, তাহলে যেই রেখাটি থাকবে এটাকে বলা হয় কি রেখা বলেন তো, এটা হলো আপনার কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ আমি এখানে হাতে এইভাবে আঁকি, দেখেন আমি যদি নিরক্ষরেখা থেকে এইভাবে আঁকলাম, এটাকে বড় দাগ দিলাম না, ঠিক আছে, এই বরাবর আমি কল্পনা করলাম। আসলে এই সব রেখা কিন্তু কাল্পনিক, বুঝতে হবে, এগুলো কিন্তু বাস্তবিক কিন্তু কিছু দেখা যায় না, বাট ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এটা আমরা অনুভব করতে পারি একদম সেম। দেখেন পৃথিবীতে যদি আমি এই বরাবর 2টা রেখা টানি, অর্থাৎ নিরক্ষরেখা, অর্থাৎ 0 ডিগ্রি থেকে উপরের দিকে 23.5 ডিগ্রি, ঠিক আছে, উপরের দিকে 23.5 ডিগ্রি আর নিচের দিকে 23.5 ডিগ্রি। এইগুলো প্রতি বছর প্রশ্ন আসে এখান থেকে, প্রতি বছর এমন কোনো পরীক্ষা নেই আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন না, সবসময় পাবেন।
সো আপনি একটু বুঝে যান, মুখস্থ না করে একটু সময় বুঝে যান, ঠিক আছে? আবারও বলি, নিরক্ষরেখা থেকে, তাহলে এই রেখার নাম কি বলুন তো? নিরক্ষরেখা, মানে এটা মাঝখানে 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার মান কত? এটার মান হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি বলুন তো? 0 ডিগ্রি। আচ্ছা, নিরক্ষরের আরেক নাম হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটর, অথবা এটার এক নাম হচ্ছে কি বিষুব রেখা, লিখলাম। ওকে, এবার আমরা এই বিষুব রেখা থেকে বা নিরক্ষরেখা থেকে বা ইকুয়েটর থেকে বা 0 ডিগ্রি থেকে উপরের দিকে, ওই যে আমি আগেই বলছি উপরের দিকটাকে আমরা কি বলি? উত্তর গোলার্ধে। সো উপরের দিকে যদি আমি 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তরে যাই। আচ্ছা, উত্তর কেন বললাম? আচ্ছা দেখেন, এবং নিরক্ষরেখা থেকে যদি আমি একইভাবে 23.5 ডিগ্রি দক্ষিণে যাই, তাহলে এই দুইটা রেখার নাম কি হবে? আচ্ছা, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর গোলার্ধে, এটার অবস্থান কোথায়? উত্তর গোলার্ধে। এটাকে বলা হয় হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, TROPIC, ট্রপিক অফ ক্যান্সার, CANCER, ট্রপিক অফ ক্যান্সার, অথবা যার বাংলা হলো কর্কট ক্রান্তি রেখা। ওকে, দেখেন কর্কট ক্রান্তি রেখা, আমরা কিন্তু এটা সবাই জানি যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে একটা রেখা অতিক্রম করছে কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায়, যেই বরাবর সবচেয়ে মননে গরম পড়ে। বুঝছেন তো? এই বরাবর যারা আছেন ভাই, গরমে মরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে টপিক অফ ক্যান্সার যেখান থেকে গেছে রে ভাই, আসলেই ক্যান্সার এটা, ঠিক আছে? এই বরাবর হচ্ছে প্রচন্ড গরম, আমি বুঝাই দেবো কেন হয়। আচ্ছা, এখন দেখেন ঠিক একইভাবে যদি আমাদের 43তম BCS এখান থেকে প্রশ্ন আসলো যে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কি বলেন তো? নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম হলো, দেখেন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক, আমি এখানে মুছলাম, TROPIC, ট্রপিক অফ CAPRICORN, টপিক অফ ক্যাপ্রিকন, অথবা এটার নাম হলো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। বুঝছেন তো? অর্থাৎ টপিক অফ ক্যান্সার উপরেরটা, আর নিচেরটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন অথবা কর্কট ক্রান্তি অথবা মকর ক্রান্তি। এই দুটো রেখা আমরা জানবো ঠিক একই বরাবর, উত্তরেরটা আর দক্ষিণেরটা। একটা মজার ব্যাপার হলো এই বরাবর যে বৈশিষ্ট্য ঠিক দক্ষিণ বরাবর একই বৈশিষ্ট্য থাকবে। বুঝছেন তো? একই রকম বৈশিষ্ট্য। অর্থাৎ সূর্য এই বরাবর কিরণ দেয়। এখন দেখেন, সূর্য যে বরাবর কিরণ দেয় সেখানে ঋতুর বছর দেখা যায় না, কিন্তু সূর্য কখনো উত্তর দিকে একটু হেলে যায়, কখনো দক্ষিণ দিকে, এর মধ্যে থাকে। সূর্য কখনো এই বরাবর আসে, কখনো এই বরাবর আসে, যেমন আমাদের এখন এই বরাবর, মানে আমাদের এখন চোখের উপর আছে সূর্য। বুঝছেন তো? সো প্রচন্ড গরম, সূর্য এখন অবস্থান করছে কোথায়? একদম আমাদের মাথার উপর ঠাড়া পড়া রোদ, বুঝতেই পারছেন? এই বরাবর চলে আসছে। পৃথিবীতে মাঝে মাঝে সূর্য এই বরাবর আসে, সো ঋতু তখন হচ্ছে আপনার চেঞ্জ হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সো দেখেন, এখন একটু দেখি আমরা তাহলে এই যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখার বৈশিষ্ট্য কি? আচ্ছা, কর্কটক্রান্তি রেখা কিন্তু আপনার এখানে কিন্তু আবহাওয়ার এবং জলবায়ুর ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। আমরা জানি এখানে শীতকালও হয়, গ্রীষ্মকাল হয়, তবে একটা ব্যাপার আছে, এখানে চরম কোনো শীতকালও হয় না, আর একদম চরম যে একেবারে কি বলবো যে প্রচণ্ড শীত, কিন্তু এখানে হাড় কাঁপানো শীত হয় না কিন্তু এই বরাবর, ঠিক আছে? এটা কোন বরাবর? টপিক অফ ক্যান্সার বরাবর। বুঝছেন তো? আচ্ছা, এখন দেখি আমরা এই টপিক অফ ক্যান্সার, এখানে হচ্ছে আপনার ঋতুর বৈচিত্র্য দেখা যায়। আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, এখানে কিন্তু আপনার ষড় ঋতুর দেশ দেখবেন আপনি। এই বরাবর হচ্ছে আপনার প্রধানত 3টা ঋতু অনুভব করি আমরা, একটা হলো গ্রীষ্ম, বর্ষা, শীত। প্রচণ্ড গরম, প্রচণ্ড বর্ষা, আর না হলে প্রচণ্ড শীত অনুভূত হয় এখানে। বুঝছেন তো? এখানে ঋতু বছর দেখা যায়, বাট এই বরাবর দেখা যায় না। সো কর্কটক্রান্তি রেখা যদি আমরা একটু জুম করে বাংলাদেশে আসি, তাহলে কোথায় আমরা এখানে বাংলাদেশটা একটু দেখানোর চেষ্টা করি। ধরেন বাংলাদেশটা আনুমানিক এই বরাবর, ধরলাম বাংলাদেশটা আনুমানিক এই বরাবর। ওকে, বাংলাদেশের মধ্যভাগে ধরলাম এই রেখাটি গেছে, এটা ধরেন বাংলাদেশ। ওকে, এখন আমি জুম করে বাংলাদেশটাকে আমি জুম করে বড় করে নিয়ে আসলাম। এটা হলো বাংলাদেশ। দেখেন, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে আমি আগেই বলছি যে এই রেখাটি অতিক্রম করছে, সেটি হলো পূর্ব থেকে পশ্চিমে। এটাকে আমি জুম করে এখানে বড় করে আপনাদের দেখালাম। এটা হলো আপনার টপিক অফ ক্যান্সার। এই মুহূর্তে আপনার একটু বোঝা সহজ। দেখেন, এটা হলো কি
কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ওকে, এই কর্কট ক্রান্তি রেখার আমাদের যদি আমরা বলি যে বাংলাদেশে প্রবেশ করছে বা ছেদ করছে কোন জায়গা দিয়ে, দুইটা জেলার নাম উল্লেখযোগ্য। এই দিকটা আমি যদি পূর্ব দিকটা আসি, বলেন তো পূর্ব দিকে কোন জেলা প্রচন্ড গরম, দক্ষিণ দিকে কোন জেলা প্রচন্ড গরম। এবার যে দাবদাহ গেল বা অলরেডি আছে এই মুহূর্তে, সেই দাবদাহের কিন্তু একটা বড় ভোগান্তি হয় এখানে। আচ্ছা, এই রেখা বরাবর প্রচন্ড গরম, এই বরাবর হচ্ছে এখানে আছে কুমিল্লা, এই বরাবর কি আছে কুমিল্লা, আর এই বরাবর আছে কে বলেন তো চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা। এবছর সবচেয়ে বেশি গরম অনুভব হয়েছে কোথায়, চুয়াডাঙ্গায়, এবং বিগত কয়েক বছর এখানে প্রচন্ড গরম পড়ে, বুঝছেন তো। এই বরাবরটা হচ্ছে গরম। আপনি দেখবেন যে রিসেন্ট যেখানে যেই জেলাগুলো গরম পড়ছে এর আশপাশে যদি আমরা খেয়াল করি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, দেখেন মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে আছে হচ্ছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, কুমিল্লা, এইদিকে আছে ব্রাহ্মণবাড়িয়া। একটু খেয়াল করে দেখেন এবছর সবচেয়ে গরম এই অঞ্চলটাই পড়ছে, অর্থাৎ গরমের যা কিছু আছে এই দিকটা পরে দেখবেন প্রচণ্ড গরম। এইদিকে আছে পাবনা, প্রচণ্ড গরম। এইদিকে আছে নাটোর, দেখবেন নাটোরের লালপুর, রাজশাহী, প্রচণ্ড গরম এলাকা। এই বরাবর হচ্ছে আমাদের প্রচণ্ড গরম পড়ে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা বরাবর আমাদের প্রচণ্ড গরম পড়ছে, বুঝছেন এইটা আর কি। আচ্ছা, এখন তাহলে কর্কটক্রান্তি রেখা আমরা কিন্তু বুঝতে পারছি এটা ছেদ হয়েছে কোথায় বলুন তো, এইদিকে কুমিল্লা আর এদিকে হচ্ছে চুয়াডাঙ্গা। এটি মনে গরম দিয়ে মনে ক্লিয়ার হবে আপনাদের। আচ্ছা, এবার একটু আমরা দেখি। আচ্ছা, এখন এই কর্কটক্রান্তি রেখার একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই অঞ্চলটায় যেহেতু ঋতুর বৈচিত্র্য হয়, 2 মাস পর পরই একটা ঋতু হয় একরকম, তাই না? 2 মাস বা 3 মাস পরেই আমরা দেখতে পাই ভিন্ন ভিন্ন একটা আবহাওয়া। তার মানে এই এলাকায় হচ্ছে আপনার চরম আবহাওয়া বিরাজ করে, এবং সেই কারণে এই অঞ্চলটা হলো এই ট্রপিক অফ ক্যান্সারে প্রচণ্ড দুর্যোগ প্রবণ এলাকা। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর যতগুলো দেশ আছে যেখানে দুর্যোগের ঝুঁকি বেশি, তার সবগুলোই প্রায় পড়ছে হচ্ছে এই দিকটায়, না হলে এই হয় টপিক অফ ক্যান্সার বরাবর, না হলে টপিক অফ ক্যাপ্রিকন বরাবর, আর না হলে এই নিরক্ষরেখা মানে এইটুকুর মধ্যে দেখবেন যত যা কিছু আছে সেগুলো দেখবেন বেশিরভাগ হচ্ছে এখানে, বুঝছেন তো। প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানুষের মাথাও গরম থাকে সবসময়, দেখবেন আমাদের মাথা সবসময় গরম দেখবেন। আচ্ছা, একটু দেখি আমরা এখন টপিক অফ ক্যান্সার বরাবর আসলে কারা আছে একটু দেখি আমরা জুম করে এটাকে নিয়ে আসি, জুম করে পৃথিবীর বড় ম্যাপটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন আমি বলছি যে এই বরাবর প্রচুর গরম পড়ে, তাহলে এই বরাবর প্রচুর তাপ পড়ে, এবং তাপের অনুভবের কারণে আমরা জানি যে এখানে অনেকগুলো মরুভূমি সৃষ্টি হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন পৃথিবীতে টপিক অফ ক্যান্সার আর টপিক অফ ক্যাপ্রিকন বরাবরই সবগুলো হচ্ছে কি বলতো মরুভূমি। যদি বলি আমরা এই বরাবর কি আছে দেখেন, এই বরাবর দেখি আমরা, এটা হলো টপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি। ওকে, মকর ক্রান্তি বরাবরও আপনার যতগুলা মরুভূমি আমরা দেখতে পাই। দেখেন খেয়াল করে কিভাবে, আমি যদি টপিক অফ ক্যান্সার বরাবর যাই, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা বরাবর বাংলাদেশ বরাবর যা কিছু আছে এই বরাবর পৃথিবীর বিখ্যাত সব মরুভূমি সমূহ। যদি আমরা এই দিকে যাই, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি বলা হয় সাহারাকে, যদিও পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হলো শীতল মরুভূমি। বাট পৃথিবীতে মরুভূমি বলতে আসলে আমরা ভাবি যে প্রচণ্ড গরম পড়বে। আচ্ছা, প্রচণ্ড গরম হলেও যেমন মরুভূমি হয়, আবার প্রচণ্ড শীত পড়লেও মরুভূমি হতে পারে। মেইন কথা এটা না, মেইন কথা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আছে একটা, এই পর্যাপ্ত বৃষ্টিপাত যেখানে না হয় একদম কম হয় সেইটাকে আমরা আসলে মরুভূমি বলি। সেই অর্থে হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ বা দক্ষিণ গোলার্ধ, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এই কারণে হচ্ছে উত্তর গোলার্ধ। আর পৃথিবীর উত্তর গোলার্ধ না, ভুল বললাম, মানে হচ্ছে পৃথিবীর একদম উত্তর অংশ এটাকে আর কি, বুঝছেন তো। উত্তর মেরু, দক্ষিণ মেরু আর উত্তর মেরু হলো পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম মরুভূমি অঞ্চল। বাট যদি আমরা বলি পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি কোনটা, তার আনসার হবে সাহারা। দেখেন এই সাহারা পড়ছে কিন্তু টপিক অফ ক্যান্সার বরাবর, এই যে সাহারা আমরা দেখতে পাচ্ছি এই বরাবর পড়ছে, দেখছেন তো। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মানে উষ্ণ মরুভূমি সাহারা পড়ছে এই টপিক অফ ক্যান্সার বরাবর, দেখছেন এই বরাবর যত মরুভূমি আমি আগেই বলছি। যদি আমরা এখান থেকে একটু রেড সি পাড়ি দিয়ে এই পাশে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা ওমান, ইয়েমেন, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, এইদিকে ইউএই, ঠিক আছে। এই বরাবর পৃথিবীর গ্রেট অ্যারাবিয়ান মরুভূমি, দেখেন এটা হলো অ্যারাবিয়ান মরুভূমি। ঠিক এখানে সিরিয়া আসলে দেখতে পাই আমরা সিরিয়ান মরুভূমি, সিরিয়া ইসরায়েল এই বরাবর সিরিয়ান মরুভূমি, দেখছেন তো।
আমি যদি এখান থেকে একটু আরব সাগর পাড়ি দিয়ে এই পাশে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা ভারত এবং পাকিস্তানের মাঝে এখানে হলো বিখ্যাত থর মরুভূমি। থর, বুঝছেন তো? আমরা যদি এখান থেকে এই দিকটা আসি, আশপাশে দেখেন, আমরা যদি এখান থেকে এই দিকটা আসি দেখতে পাচ্ছি আমরা এই যে ভারতের উত্তর দিকে গেলে হিমালয় ক্রস করলেই দেখতে পাচ্ছি আমরা অপর প্রান্তে বৃষ্টিপাত একেবারেই কম হয় সিনজিয়াং এবং এদিকে গোবি এলাকায়। সো এখানে হিমালয় থাকার কারণে এখানে মাঝখানে কি আছে বলতে বিখ্যাত হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা থাকার কারণে অপর পাশটা হচ্ছে বৃষ্টি ছায় অঞ্চল, অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘ এই হিমালয় ক্রস করে যেতে পারে না। সো যেহেতু হিমালয় ক্রস করে যেতে পারে না, তার মানে হচ্ছে ওই অঞ্চলটা হচ্ছে একটা বৃষ্টি ছায়া অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, যাকে বলি হচ্ছে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল। সো এই বৃষ্টির ছায়া অঞ্চল হওয়ার কারণে হচ্ছে তিব্বতে, এইদিকে সিনজিয়াংয়ে, এইদিকে হচ্ছে গোবি অঞ্চলে মানে মঙ্গোলিয়া এবং উত্তর চীনে এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হওয়ার মধ্যে অন্যতম। বিধায় এখানে বিখ্যাত তাকলামাকান মরুভূমি, বিখ্যাত গোবি মরুভূমি সৃষ্টি হয়েছে এই বরাবর। দেখছেন তো এই বরাবর কি মরুভূমি? গোবি মরুভূমি, বুঝছেন? আচ্ছা, আরো একটা বিষয়, তিব্বত একটা উপত্যকাও বটে, বাট তিব্বত একই সাথে কিন্তু উপত্যকার পরে একটা মরুভূমিও বটে। তিব্বতের পর্যাপ্ত বৃষ্টিপাত একেবারেই হয় না, কেন এটা পৃথিবীর একেবারে ছাদে অবস্থিত। সো এই অঞ্চলটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পামির মালভূমি নামেও ডাকা হয়। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, অর্থাৎ এইদিকে আফগানিস্তান, উত্তর পাকিস্তান, দক্ষিণ চায়না, তিব্বত, সিনজিয়াং এবং এদিকে যে কিছু মধ্য এশিয়ার দেশ আছে, এই অঞ্চলটাই হচ্ছে পৃথিবীর ছাদ খ্যাত পামির মালভূমি অঞ্চল অবস্থিত, বুঝছেন? এই বরাবর দেখেন কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এই বরাবর যদি আমরা মাঝখান্ত সাগর দেখতে পাচ্ছি, এই টপিক অফ ক্যান্সার থেকে যদি আমরা এই বরাবর আসি, অর্থাৎ বাংলাদেশের ঠিক বরাবর যদি আমরা পশ্চিম দিকে যাই, পশ্চিমে আসানো হচ্ছে আপনার মেক্সিকো। দেখছেন তো এই যে মেক্সিকোর উত্তর দিকে যে রাজ্যটা আছে এটাকে বলা হয় বাজা ক্যালিফোর্নিয়া। কি বলা হয় বলতো? বাজা ক্যালিফোর্নিয়া। আর আমেরিকার দক্ষিণ দিকের অঞ্চলটাকে আমরা দিকে বলি ক্যালিফোর্নিয়া। এই যে বাজা ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া, এই বরাবর সৃষ্টি হয়েছে বিখ্যাত সোনোরা মরুভূমি। ঠিক আছে, এই যে সোনোরা বা সোনোরা মরুভূমি হচ্ছে আপনার এই মেক্সিকোতে অবস্থিত, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত, বুঝছেন তো? এখানে আরো কয়েকটি তিনটা মরুভূমি আছে এই বরাবর। সেই বরাবরও কিন্তু আপনার মরুভূমি দেখছেন। তাহলে মরুভূমি কোথায় একটু আমরা মনে রাখতে পারি, সোজা একেবারে, দেখছেন? আচ্ছা, যদি আমরা এখান থেকে দক্ষিণ বরাবর আসি, তাহলে দক্ষিণ বরাবর আসলে আমরা দেখতে পাচ্ছি মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখা বরাবর এই অঞ্চলে মরুভূমি। দেখেন আপনি খেয়াল করে, আমরা যদি অস্ট্রেলিয়াকে আমরা বলি যে অস্ট্রেলিয়ায় লোকজন নাই, এই যে অস্ট্রেলিয়ায় যে লোকজন নাই কেন? পৃথিবীতে অস্ট্রেলিয়ার কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখেন অস্ট্রেলিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, অস্ট্রেলিয়া কেন এত শূন্য, এটা একটা বিষয় না? এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ লোক, মাত্র 3.25 কোটি লোক বসবাস করে, এত বড় একটা রাষ্ট্র। যদি অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ হতো, মানে বাংলাদেশের মতো ঘন হতো, তাহলে অস্ট্রেলিয়ার লোক সংখ্যা হতো মিনিমাম 800 থেকে 1000 কোটি। চিন্তা করেন আপনি, মানে হচ্ছে এত লোক হইতো। অথচ অস্ট্রেলিয়ায় মাত্র 3 কোটিরও কম লোক বসবাস করে। এই যে কম লোক বসবাস কেন করে, তার পেছনেও কিন্তু এই রেখাগুলো দায়ী, তার পেছনে অ্যান্টার্কটিকা দায়ী। কিভাবে দায়ী? অস্ট্রেলিয়া কেন দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে লোকশূন্য, প্রায় লোকশূন্য কোথাও না, বাট প্রায় জনশূন্য বলা হয়। অস্ট্রেলিয়ার কোন দিকটা জনশূন্য বলুন তো? এই যে দক্ষিণ দিকটা দেখেন, দক্ষিণ দিকটা এবং বিশেষ করে পশ্চিম উপকূলটা, এই পশ্চিম উপকূলটা হচ্ছে অস্ট্রেলিয়ার একেবারে লোকশূন্য এবং মাঝ বরাবর একেবারে মানে বেশিরভাগ হচ্ছে এখানে লোক সংখ্যা নেই বললেই চলে। তার মানে অস্ট্রেলিয়ার লোকেরা বসবাস করে আসলে কোন দিকে? এগুলো আমি শুধু শিখাচ্ছি না, অনেক কিছু শিখাচ্ছি এখানে একবারে। এখানে শুধু ভূগোল না, অনেক কিছু আপনি শিখবেন একবারে। আচ্ছা, অস্ট্রেলিয়ার লোকেরা তাহলে বসবাস করে কোথায়? অস্ট্রেলিয়ার লোকেরা বসবাস করে বেশিরভাগ হচ্ছে পূর্ব উপকূলে, এই দিকটায়। দেখবেন অস্ট্রেলিয়ার মোস্ট অফ শহর, যেমন পার্থ, সিডনি, যেগুলোকে আমরা চিনি, মেলবোর্ন টেলবোর্ন, দেখবেন মোস্ট অফ কিন্তু এই পূর্ব উপকূলে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে উপকূলটা আছে গ্রেট ব্যারিয়ার রিফ বরাবর, এই বরাবরই হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার বেশিরভাগ লোক বসবাস করে, এই কারণে। বুঝছেন তো? আচ্ছা, কেন বসবাস করে? তার দুইটা কারণ আছে। একটা কারণ আমি বলছি, অস্ট্রেলিয়ার মাঝখানটা শূন্য। কেন শূন্য? কেননা এই বরাবর গেছে হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন অথবা মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখা যাওয়ার কারণে এই বরাবর আমাদের যে মরুভূমি সৃষ্টি হয়েছে, বিধায় এখানে হচ্ছে আপনার বিখ্যাত কয়েকটা মরুভূমি। এর মধ্যে হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া। গত বিসিএসে আমাদের এখান থেকে প্রশ্ন আসছে যে গ্রেট ভিক্টোরিয়া কি? গ্রেট ভিক্টোরিয়া হচ্ছে একটি মরুভূমি যেটি হলো অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট এবং গ্রেট
দেখেন যে গিবসন ডেজার্ট আমরা দেখছি যে এক একটা অঞ্চলের নাম থাকতে পারে ভিন্ন ভিন্ন, গিবসন, ভিক্টোরিয়া, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার কি বলতো মরুভূমির নাম। ঠিক আছে, আমি যদি এখান থেকে এই বরাবর আসি, দেখবেন এখান থেকে যদি আমি এই বরাবর আসি, দেখুন আপনি একই রকম বৈশিষ্ট্য। আপনি কিভাবে দেখবেন, যেমন দেখুন বাংলাদেশে যেমন সবুজ, আমেরিকার যদি আপনি ইয়ার দিকে আসেন, মায়ামির দিকে বা ফ্লোরিডা উপকূলে আসেন, দেখবেন বাংলাদেশ বরাবর ঠিক। মানে বাংলাদেশিরা যদি বাংলাদেশে টিকতে পারে, আমরা বলি না যে আমেরিকায় প্রচন্ড শীত টিকতে পারবো না, না, আমেরিকার আপনাকে শহর নির্বাচন করতে পারে, আপনি কোথায় থাকবেন। আমাদের মতো গরম কারা আছে বুঝেন নাই, নিঃসন্দেহে কক্সবাজারের মতো আবহাওয়া পাবেন আপনি কোথায়, মায়ামিতে। আপনি বলেন ফ্লোরিডা, যেখানে সাকিব আল হাসান থাকে, কেন থাকে বলেন তো, আমাদের মতো আবহাওয়া এখানে, বুঝছেন তো কেন থাকবে। ঠিক এই বরাবর যদি আমি ক্যালিফোর্নিয়াতে আসি, এই যে ক্যালিফোর্নিয়া অঞ্চলটা আছে আমেরিকার, ঠিক এখানে একই রকম আবহাওয়া আমাদের জন্য গরম, আমরা থাকতে পারবো খুব সহজে কিন্তু, দেখছেন তো। আচ্ছা এবার একটু আসি তাহলে অস্ট্রেলিয়ার, এই যে কেন বললাম যে অস্ট্রেলিয়া কেন এত কম লোক বসবাস করে, এর মধ্যে একটা হচ্ছে মাঝ বরাবর এই যে টপিক অফ ক্যাপ্রিকন বরাবর হচ্ছে মরুভূমি। সো এই বরাবর প্রচণ্ড গরম, এত গরমে হচ্ছে মানুষ বসবাস করতে পারে না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তাহলে কেন পশ্চিম দিকে থাকে না, পশ্চিম দিকটা তো একটা আমরা দেখতে পাচ্ছি, আমরা পশ্চিম দিকে তো সাগর আছে, যেমন পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিকে লোক থাকলে পশ্চিম দিকে লোক কেন কম থাকে, তাই না, কেন থাকে না। আচ্ছা এইখানে একটা বৈশিষ্ট্য আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে, এর কারণটা হলো এই দিকটা অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশে। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই যে অ্যান্টার্কটিকা মহাদেশের কারণে, অ্যান্টার্কটিকা মহাদেশ প্রচণ্ড শীতল, তাই না। সো অ্যান্টার্কটিকার আশপাশে যে সমুদ্র দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ মহাসাগর, এটাও কিন্তু বরফে জমে যায়, প্রচণ্ড শীতল স্রোত। সো এই যে অ্যান্টার্কটিকা যে স্রোত আছে, এই অ্যান্টার্কটিকার স্রোতটা হচ্ছে আপনার এই দিক থেকে এদিকে যায় বা এই দিক থেকে এদিকে যায়। এই যে অ্যান্টার্কটিকা যে স্রোত আছে, এই স্রোতের কারণে যেহেতু স্রোতটা ঠান্ডা, এটা মানে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে দক্ষিণ দিকে হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। সো অ্যান্টার্কটিকার এই পাশটায় যেহেতু এই স্রোতগুলো প্রচণ্ড শীতল পানির স্রোত, এই শীতল পানির স্রোতের কারণে কিন্তু আপনার পানি কি হয় না বলুন তো, জলীয় বাষ্পে পরিণত হয় না। সো পানি যেহেতু জলীয় বাষ্প হয় না, গরম বেশি হলে কি জলীয় বাষ্প বেশি হয়। সো জলীয় বাষ্প যেহেতু আপনার এখানে বেশি হচ্ছে না, সো আপনারা বুঝতে পারছেন মেঘ কম হচ্ছে, এইবার আবার মেঘ সৃষ্টি কম হয়। সো মেঘ সৃষ্টি যখন কম হবে, তার অর্থ হচ্ছে শীতল বায়ুর কারণে, মানে অস্ট্রেলিয়ার পশ্চিম থেকে দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকীয় শীতল আবহাওয়ার কারণে হচ্ছে এখান থেকে শীতল বাতাস যায় এইদিকে, যেই কারণে হচ্ছে মেঘ সৃষ্টি হয় না। সো মেঘ সৃষ্টি না হলে, মানে মেঘ না হলে তো মেঘ ঘনীভূত হতে হবে, মেঘ ঘনীভূত হলে কী হবে বলেন তো, তারপরে না হলে বৃষ্টি নামবে। সো এই দিকটায় হচ্ছে বৃষ্টিপাত কম হয়, এই যে বৃষ্টিপাত কম হওয়ার কারণে হচ্ছে মানুষের বসবাসের কম উপযোগী বিধায় পশ্চিম দিকটায় মানুষের বসবাস কম, বুঝছেন তো, এই দুইটা কারণে। যা হোক আমরা ওখান থেকে চলে আসি। আচ্ছা এবার দেখি মাঝখানে পড়ছে এই ট্রপিক অফ ক্যাপ্রিকন বরাবর, মাঝখানে পড়ছে মাদাগাস্কার। দেখবেন এই দিকে যেমন গাছপালাগুলো দেখবেন লাল লাল, মাটির রং যেমন লাল, দেখবেন এখানে সেম টাইপের একেবারেই। আমি দেখতে পাচ্ছি এদিকটা এসে দেখেন এখানে হচ্ছে বতসোয়ানা, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বতসোয়ানা, দেখছেন তো, এইটা হচ্ছে নামিবিয়া। এই যে বতসোয়ানা এবং নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার যে উত্তর অঞ্চলটা আছে দেখছেন তো, এই বরাবর পড়ছে পৃথিবীর আরেকটা বিখ্যাত দুইটা মরুভূমি, যার একটা নামিবিয়ার এই অঞ্চলটাকে বলা হয় নামিব মরুভূমি বা নামিব ডেজার্ট, এটাকে বলা হয় নামিব ডেজার্ট। আর নামিবিয়া বতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকা এবং জাম্বিয়া জুড়ে অবস্থিত আরেকটা বিখ্যাত মরুভূমি, যাকে বলা হয় গ্রেট কালাহারি মরুভূমি। কি বলা হয়? কালাহারি মরুভূমি। আপনারা দেখবেন যে আমরা যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখে অভ্যস্ত, কালাহারি মরুভূমির দেখবেন প্রচুর হাতি আছে, কিন্তু মরুভূমির ভিতরে হাতি। আমরা মাঝে মাঝে বিভিন্ন ওয়ালপেপারে একটা ছবি দেখি, সেই ছবিটা কেমন দেখেন, যে আমরা একটা ছবি দেখি, যে ছবিটা আমরা দেখতে পাই যে একদম মরুভূমির মাঝখানে একটা গাছ কাঠ হয়ে দাঁড়ায় আছে, কোনো পাতা নেই, মানে কালো হয়ে দাঁড়ায় আছে। দেখবেন কিছু ছবি পাওয়া যায় একদম মাটি ফেটে চৌচুর হয়ে আছে, এটা হলো মূলত কালাহারি মরুভূমি। একটা মনে হয় যেন এটা এডিট করা বা গ্রাফিক্সের কাজ, কিন্তু আসল না, এটা হচ্ছে সঠিক একেবারেই। এই অঞ্চলটায় শীত যখন হচ্ছে বর্ষাকাল হয়, মরুভূমিতে তখন মাঝে মাঝে কিছু গাছ জন্মে, সেই গাছগুলো পরবর্তীতে এত বেশি হচ্ছে আপনার পুড়ে যায়, মানে গরমে, সেই গরমে হচ্ছে আপনার গাছগুলো একেবারে মনে হয় যেন পুড়ে গেছে। ওকে, এটা হচ্ছে কালাহারি মরুভূমি, বুঝছেন তো, গ্রেট কালাহারি মরুভূমি। লিখে আপনারা সার্চ দিতে পারেন, মজা পাবেন দেখে। ওকে, আমি যদি এখান থেকে এই বরাবর আসি, এই বরাবর আসলে এখানে একটা ভিন্ন বৈশিষ্ট্য আপনি তাহলে ভাববেন, তাহলে এই বরাবর তো সবুজ, আচ্ছা এইখানে কিন্তু আবার এই হিসাব মেলবে না, এইখানে এসে হিসাব মেলে না, তার একটা কারণ আছে। দেখেন
এই বরাবর এসে এই হিসাবে আবার মিলবে না। আমরা জানি যে একদম এই আমেরিকার, দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর থেকে দক্ষিণ বরাবর এখানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা, দীর্ঘ মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে বিশাল, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়, আমরা সবাই জানি, তাই না? হিমালয় পর্বতমালা এটা আমরা সবাই জানি, কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ। এই আন্দিজের কারণে কিন্তু দক্ষিণ আমেরিকার আবহাওয়া একটু ভিন্ন ভিন্ন, বুঝছেন তো? আচ্ছা, যদি আমরা দেখি তাহলে তো এই বরাবর মরুভূমি থাকতে পারে, সাও পাওলো বরাবর, প্যারাগুয়ে বরাবর, আর্জেন্টিনার উত্তর, এদিকে মরুভূমি নাই কেন? না থাকার কারণ আছে, একটু পরে বলতেছি। আচ্ছা, এই বরাবর দেখতে পাই আমরা, এই বরাবর হচ্ছে আপনার অবস্থিত পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি, তার নাম হলো আতাকামা মরুভূমি, অর্থাৎ চিলি এবং পেরু বরাবর, বুঝছেন তো? চিলি এবং পেরু বরাবর পড়ছে, এখানে হচ্ছে আন্দিজের পশ্চিম সাইডে পড়ছে হচ্ছে বিখ্যাত আতাকামা মরুভূমি, আতাকামা মরুভূমি, যেখানে কত 100 বছরের মধ্যে মাত্র একবার বা দুবার বৃষ্টিপাত হয়েছে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল হচ্ছে আতাকামা। আপনি চিন্তা করেন, এতটা শুষ্ক এবং ভয়ঙ্কর, মনে হয় যেন ডিম রাখলে ডিম ভাজা হয়ে যাবে এবং ডিম সিদ্ধ হয়ে যাবে, এতটা গরম এই আতাকামাতে, বুঝছেন তো? এবং এই আতাকামাতে কিন্তু আপনারা জানেন কিনা যে এখানে কিন্তু আপনার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম তামা খনিও আছে। আতাকামা মরুভূমি শুধুমাত্র মরুভূমি না, এর মাঝখানে তামার খনি আছে চিলির, যে কারণে চিলি অসম্ভব উন্নত এবং ধনী, বুঝছেন তো? যা হোক, এখন এইখানে এই দিকটা কেন মরুভূমি না একটু বলি। দেখেন, আন্দিজ অনেক উঁচু পর্বতমালা, আমরা বুঝতে পারছি। এই দিকের আটলান্টিক যে মানে ইয়াটা আর কি, এই দিকের জলীয়বাষ্পগুলো হচ্ছে এইদিকে আসে, এসে এইদিকে বাধাপ্রাপ্ত হয়, এই আন্দিজে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে এই যে ব্রাজিলের এই অঞ্চলটায়, ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, উরুগুয়ে, এই অঞ্চলটা হচ্ছে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ আমাজন থেকে দক্ষিণে এই অঞ্চলটায় মরুভূমি না হয়ে আন্দিজের কারণে, বুঝছেন তো, আন্দিজের কারণে এখানে মানে মেঘ বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলটা সৃষ্টি করছে হচ্ছে পৃথিবীর একটি বিখ্যাত তৃণভূমি অঞ্চল, যাকে বলা হয় পাম্পাস অঞ্চল। এবং এই অঞ্চলটার কারণে ব্রাজিলে, আর্জেন্টিনাতে, উরুগুয়েতে এবং প্যারাগুয়েতে প্রচুর পরিমাণে হচ্ছে গরু এবং গবাদি পশু চাষ হয়। চিন্তা করেন, মরুভূমি না হয়ে এদের উপকার হয়েছে এখানে, শুধুমাত্র বিকজ অফ আন্দিজ। এই আন্দিজের কারণে হচ্ছে এদিকের মেঘটা এদিকে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ আমাজনের তো বৃষ্টিপাত হয় হিউজ, তার বাইরে আমাজনও কিন্তু আপনার আন্দিজের কারণে বৃষ্টি বেশি হয়। সো এই দিকটা হচ্ছে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটায়, বিধায় এখানে সৃষ্টি হচ্ছে পৃথিবীর দুইটা বিখ্যাত তৃণভূমি অঞ্চল, একটা হচ্ছে পাম্পাস, আর এই দিকটায় আছে হচ্ছে বিখ্যাত এই যে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ দিকে। আমরা জানি যে এখানে অবস্থিত হচ্ছে পৃথিবীর জীব বৈচিত্র্যের আরেকটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বায়োম অঞ্চল, যাকে বলা হয় হচ্ছে আপনার কি জানো, আমার খুব পছন্দের একটি জায়গা, আমি নামটা ভুলে গেছি, দক্ষিণ আর্জেন্টিনায় অবস্থিত পৃথিবীর একটি বিখ্যাত পাতাগোনিয়া তৃণভূমি অঞ্চল, বুঝছেন তো? অর্থাৎ এই দিকটাই যে আন্দিজের কারণে বিখ্যাত পাতাগোনিয়া তৃণভূমি অঞ্চল এবং পাম্পাস অঞ্চল সৃষ্টি হয়েছে। সো দেখবেন এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, এখানে প্রচুর গরু উৎপন্ন হয়। সো এই কারণে পৃথিবীতে গরুর মাংস উৎপাদনে পৃথিবীতে 1 নম্বরে হচ্ছে ব্রাজিল, এই কারণে দেখবেন। এবং যখন কাতারে তারা বিশ্বকাপ খেলতে আসছে, এই যে মেসির দেশ উরুগুয়ে এবং ব্রাজিল, এই দেশগুলো হচ্ছে মাংস নিয়ে আসছে টনকে টন, ওরা মনে হয় ভাত দিয়ে, রুটি ভাত দিয়ে, মেসিরা এবং নেইমাররা শুধু মাংস খাইছে, গরুর মাংস, এত মাংস আনছে আপনি চিন্তা করতে পারবেন না। এবং ব্রাজিল আমাদেরকে বলছে যে 500 টাকার মধ্যে তারা হালাল মাংস খাওয়াবে, বুঝছেন তো? কেন খাওয়াবে? এখানে তৃণভূমি অঞ্চলটা পড়ছে বিধায়, ঠিক আছে? এগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে, আমি নামটা একটু ভুলে গেছি, বায়োম নিয়ে আমার ক্লাস আছে, সেগুলো একটু আপনারা করলে বুঝতে পারবেন। ওকে, আর এখন এখানে কেন বৃষ্টি? তাহলে আপনি বলতে পারেন যে এখানে কেন আতাকামা হলো? আতাকামা তো নাই হতে পারতো, আতাকামা মরুভূমি কেন হলো? এইদিকে আন্দিজ পর্বতমালা আছে, আবার এইদিকে সমুদ্র আছে, অথচ চিলিতে প্রায় মরুভূমি কেন হলো? এর কারণটা হচ্ছে দেখেন, এইদিকে যে বাতাসটা আছে বা স্রোতটা আছে, স্রোতের কারণে মেঘ এইদিকে যায় না, মেঘ এই দিকটায় যায় না, বুঝছেন তো? মেঘ এই দিক থেকে এদিকে আসে, বাট এদিক থেকে এইদিকে যায় না, বিধায় এখানে বৃষ্টি হয় না। একদিকে হলো আন্দিজের কারণে এদিকের বৃষ্টি, মেঘ এদিকে আসে না, আর এদিক থেকে বাতাস ওইদিকে যায় না, বিধায় এই অঞ্চলটায় প্রচণ্ড গরম, যেমন চিলিতে গরম, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, পৃথিবীতে কয়েকটি প্লেট আছে, সেই প্লেটগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন, পৃথিবীতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেট আছে, যেমন এই বছর প্লেট থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? প্লেট
আপনার বুঝলে অনেক কিছু আপনার বোঝার সুবিধা হবে। প্লেটটা কি আসলে? পৃথিবীতে টেকটনিক প্লেট বলা হয়। এই টেকটনিক প্লেটগুলো আপনার বুঝতে হবে যে পৃথিবীর যে গঠনগুলা যদি আমরা দেখি যে পৃথিবীতে নাকি আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে পৃথিবীতে যতগুলো আমরা এই যে ভূখণ্ড দেখতে পাচ্ছি মাঝখানে সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন, এটাকে যদি আমরা পাজেল হিসেবে কল্পনা করি, এটাকে যদি আমরা এখন সুডুকু মিলাই, তাহলে এটাকে যদি মিলাতে পারি তাহলে এটা নাকি একটা অখণ্ড ভূখণ্ড ছিল। এখন এইখানে এসে এই যেগুলো আমি পড়াই, আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে একদম কম বুঝে তারা আস্তিক বা নাস্তিক বলে হচ্ছে আপনাকে ধরাই দিবে। বুঝছেন তো? আচ্ছা, এগুলো পড়ানোর সাথে পড়া, বিজ্ঞান লিখছে, পরীক্ষায় আসে আপনার পড়তে হবে। আপনি বিশ্বাস বা অবিশ্বাস করেন, এইগুলো হচ্ছে আপনার একেবারেই আপনার এক ব্যক্তিগত বিষয়। দেখেন চার্লস ডারউইন কি বলছে, চার্লস ডারউইনের কথা তো আপনাকে ঈমান আনতে বলা হয় নাই। চার্লস ডারউইন কি বলছে এটা আপনি লিখতে পারেন যে ডারউইনের মতে। এখন ডারউইনের মত আর আপনার মত তো এক নাও হতে পারে। আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার বানর থেকে আপনার পূর্বপুরুষরা আসছে, সেখান থেকে আপনি আসছেন, এটা আপনি বিশ্বাস করতে পারেন। আপনি যদি বিশ্বাস করেন যে না আমি এটা বিশ্বাস করবো না, যে না আমি বানর থেকে আসি না, আমি নিজে কল্পনা করি যে না আমি বানর থেকে আসি নাই, সেই যে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। কিন্তু টিচার যখন আপনাকে পড়াবে তখন তাকে সবই পড়াতে হবে, বুঝেন নাই? সো আমি যখন এই বিষয়গুলো বলি, ভাইরে ভাই আমি একটা পোস্ট দিছি যে কি জানো, একটা হলো ভারতীয় উপমহাদেশ নিয়ে একটা লেখা লিখছিলাম, এটা নিয়ে অনেক মানে আপত্তি মানুষের। আবার যখন হচ্ছে টেকটনিক প্লেট নিয়ে একটা পোস্ট দিছি, সবার অনেক আপত্তি। এই আপত্তিটা কোথায়? তারা বলে হিমালয় এভাবে সৃষ্টি হয় নাই, হিমালয় হচ্ছে কোনো পাহাড় পর্বতই হচ্ছে এভাবে সৃষ্টি হয় নাই, পাহাড় পর্বত হচ্ছে আল্লাহ প্রেরক হিসেবে পাঠাইছে। আরে ভাই, আল্লাহ তো প্রেরক হিসেবে পাঠাইছে, এটা আপনার ইমান, আপনার ধর্মীয় বিশ্বাস হতে পারে, বাট বিজ্ঞান যেটা বলছে সেটা আপনাকে ইমান আনতেই হবে এমন তো না। আপনি জাস্ট পড়বেন, আপনাকে যুক্তি যখন দিবে তার পাল্টা যুক্তি তো আপনাকে দেওয়ার বুদ্ধি থাকতে হবে। এই জায়গায় এসে আমরা হচ্ছে প্রচণ্ড মানে কি জানি বলে প্রতিক্রিয়াশীল হয়ে যায়, প্রগতিশীল না, প্রচণ্ড প্রতিক্রিয়াশীল হয়ে যায়। তো যখন টিচার যখন পড়াবে তখন তাকে আস্তিক নাস্তিক বলে তখন গালি দিয়ে দেয়, বুঝলেন তো? আবার আপনি সুবাহান আল্লাহ বললেন না কেন? আরে ভাই, সুবাহান আল্লাহ সব জায়গায় যে বলতে হবে আপনি তো আপনার মনে মনে আছে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ, আপনি তো নাই বলেন আপনাকে একদম ধুয়ে দেবে। এই কাজগুলো ভাই আপনারা প্লিজ করবেন না, যারা শিক্ষিত শ্রেণী আছেন একটু একদম করবেন না, বুঝছেন? আজ আমরা দেখতে পাচ্ছি ভালোই উপস্থিতি এখনো। যারা একটু ক্লাসটি লাইক দেননি অথবা এই পেজটি যারা ফলো দেননি, যারা সবাই আরেকবার একটু ফলো দেবেন প্লিজ, সবাই একটু ফলো দেন। আচ্ছা, আমরা সবাই একটু পেজটি ফলো দিয়ে রাখি এবং ক্লাসটিতে সবাই একটু শেয়ার দিয়ে রাখি। আমি আবারও বলি যে আমাদের 1 তারিখ থেকে এখন বেসিক ক্লাস হবে, প্রতিদিন বেসিক ক্লাস আপনারা এই গ্রুপে পাবেন বা আমার পেজ থেকে পাবেন। তবে আমাদের মেইন ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। অর্থাৎ আপনারা যারা ভর্তি হচ্ছেন বা আমার বই নিচ্ছেন তারা দ্রুত নিয়ে রাখুন, 1 তারিখের পর কিন্তু আমরা নিব না, মানে নিব না তা না আর কি, মানে আপনার বুঝতে অসুবিধা হবে। দেখেন জিকের একটা বই মাত্র 604 পৃষ্ঠার বই, আগে ছিল মাত্র 400, কখনো 460, কখনো 480, এভাবে করে হচ্ছে গত 6 বছর ধরে আমরা বের করতেছি। 6টা বিসিএস গেছে, এই 6টা বিসিএস, এনএসআই পরীক্ষা, দুদক পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা সহ যে কোনো তৃতীয় চতুর্থ যে কোনো শ্রেণীর পরীক্ষা, পেট্রো বাংলা হোক, সব পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি এই বইটা থেকে কমন আসে। অর্থাৎ আপনারা বাজারে যারা 6টা বই পড়েন, এই একের মধ্যেও দেখেন একটা বই সমান। আমরা আন্তর্জাতিক বা বাংলাদেশে এত একটা বই সবাই পড়ি, কিন্তু আপনি এখানে 6টা বই একসাথে, সেটা কিভাবে সম্ভব? দেখেন, বাংলাদেশের 30, আন্তর্জাতিক 20, ভূগোলের 10, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের 10, দেখেন, এবং সাম্প্রতিক প্রযুক্তিও দেওয়া আছে হালকা একটু। সো সব মিলিয়ে প্রত্যেকের সাবজেক্টের একদম জিস্ট অংশটা নিয়ে হচ্ছে এই বইটা বের করা। আবার একেবারেও জিস্ট না, মানে একেবারে এমন না যে কোনো টপিক আমরা বাদ দিয়ে গেছি, ব্যাপারটা এমনও না, কিন্তু কোন কোন টপিকের বেশি পড়ার দরকার নেই সেভাবে করে হচ্ছে আমরা বইটা সাজিয়েছি। এই যে 75-এর মোট 5টা বই একই সাথে আমরা প্রত্যেকে কিন্তু আবার একটা সাম্প্রতিক কিনি। আমার এই বইটার বড় বৈশিষ্ট্য হচ্ছে যেখানে এই সেই বেসিক রিলেটেড যত সাম্প্রতিক থাকে সেগুলো দেওয়া থাকে। অর্থাৎ একের মধ্যে আপনার 6টা বই না কিনে 75 নম্বরের জন্য আপনি এই বইটা কিনতে পারেন। অর্থাৎ একটা বইয়ের সমান অনেকের 6টা বই। আপনি বিভিন্ন প্রকাশনী, যেমন MP3-র বই আছে আলাদা আলাদাভাবে, আপনি বাংলাদেশ পড়বেন, আন্তর্জাতিক পড়বেন, ভূগোল পড়বেন, নৈতিকতা পড়বেন, বুঝেন নাই, সুশাসন পড়বেন, আবার সাম্প্রতিক পড়বেন। ওদের 6টা বই পড়বেন, আপনি এখান থেকে মাত্র একটা বই পড়ে তার থেকে বেশি কমন পাবেন। আপনি যতগুলো বই আপনি দেখবেন, আপনি মিলান এবছর প্রশ্নের সাথে মিলালে দেখবেন আপনি সবচেয়ে বেশি কমন পাবেন এই বইটা থেকে। সো সবাই এই বইটাকে আপনারা পড়বেন। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল 2024, এই বইটার আগে নাম ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল।
কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল নামটা রাখলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সবাই বুঝতে পারে এটা মনে হয় সাম্প্রতিকের বই, কিন্তু না, এটা একটা বেসিক বই। এই বইয়ের 90% প্রায় হচ্ছে বেসিক। সো মাত্র 10% সাম্প্রতিকের জন্য আমরা কেন এই নামটা রাখবো? সো আমি জিকেটা যুক্ত করছি, তবে এটা যুক্ত করে সমস্যা হয়েছে কি, অনেকেই বুঝতে পারতেছে না যে আসলে বইটা কী জন্য। সো সবাইকে বলবো এটা হচ্ছে আপনার জিকের পূর্ণাঙ্গ বই, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো ভর্তি পরীক্ষা, মানে প্রথম দ্বিতীয় শ্রেণী আর বিসিএস হোক, সবখানে আপনার এটা কাজে দিবে। সো বইটা সবাই কিনবেন, ওকে। আচ্ছা, আমাদের বাংলার জন্য যারা বই খুঁজতেছেন, যারা বাংলার জন্য একটা মানানসই বই খুঁজছেন যেখানে একই বইয়ে প্রিলি, লিখিত এবং ভাইবা কমপ্লিট হবে, আপনারা দেখবেন আমি আর কালকে এই বইয়ের কমন দেখাবো, আপনি চিন্তা করতে পারবেন না এখান থেকে কী কী কমন আসছে, বুঝছেন তো? সো এই বইটা আপনারা একটু কিনবেন, বাংলা কোষ। এই বইটা পড়লে কি হবে, বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার বাংলা বিষয়ক যে মৌলিক জিজ্ঞাসা আছে, এমসিকিউ যেটাকে আমরা বলি, এই এমসিকিউ আপনার হচ্ছে একদম 100% কভার হবে। অর্থাৎ এই বইয়ে যা নেই সেটা আপনি বাইরেও পাবেন না, বাট বাইরে যেটা নেই সেখান থেকে দুই একটা আপনি এখান থেকে কমন পাবেন। এটা একটা বড় বৈশিষ্ট্য, এবং আমার বেশিরভাগ বইয়ের এই একই বৈশিষ্ট্য। অর্থাৎ অন্য জায়গায় যেটা নেই, যেটা আনকমন, যেই প্রশ্নটা আপনাকে পার্থক্য করে দেবে পরীক্ষায়, ওইটা আপনি এখান থেকে কমন পাবেন। সো এটা আপনারা পড়বেন। আচ্ছা, এই বই পড়লে আপনার এখানে গ্রন্থ সমালোচনা দেওয়া আছে, এখানে বিভিন্ন গ্রন্থের সাহিত্যের অংশ আলোচনা করা আছে। অর্থাৎ আমরা রিটেনের জন্য প্রায় 60% থেকে 50% আমরা এখান থেকে এগিয়ে যাব, বুঝছেন তো? আর যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা বিষয়ক যে ভাইবা হয়, এই বাংলা বিষয়ক যে কোনো ভাইবার যা প্রশ্ন থাকে না কেন সেটা আপনি এখান থেকে কমন পাবেন। অর্থাৎ এই বই পড়লে প্রিলি এবং ভাইবা সম্পূর্ণ কমপ্লিট হবে, আর রিটেন আপনার প্রায় 50 থেকে 60% কমপ্লিট হবে। সো আপনাকে এমন কিছু বই সিলেক্ট করা উচিত যেটা হচ্ছে আপনার আগে থেকে কাজ দেয়। আর আমার জিকের সাথে আপনারা মিলিয়ে পড়তে পারেন আরও দুইটা বই। বাংলাদেশটা কই? আচ্ছা দেখেন, আন্তর্জাতিক বিষয়াবলী বইটা যদি আপনি এখন থেকে পড়ে রাখেন তাহলে আপনার এই বইয়ের প্রায় 90%ই হচ্ছে বেসিক, সামান্য সামান্য চেঞ্জ হয়। যেমন ন্যাটোর সম্প্রসারণ নিয়ে এবছর কিছু তথ্য যোগ হবে, জাস্ট, বাট আহামরি যে চেঞ্জ হবে ব্যাপারটা কিন্তু এমন না, নতুন ঘটনা কিন্তু কম ঘটে। সো ন্যাটোর সম্প্রসারণ নিয়ে আমাদের সুইডেন বা ফিনল্যান্ড ইস্যুটা আগে থেকেই ছিল, যেটা নতুন করে হচ্ছে মেম্বার হয়ে গেছে, তাই ইউরোজোনের মেম্বার একই রকম ছিল, বাট একটু চেঞ্জ হয়েছে। এই সামান্য চেঞ্জ হয়, আহামরি চেঞ্জ হয় না। সো আপনার আন্তর্জাতিক বইটা এখন তো পড়ে রাখবেন। এটা পড়লে আপনি পিলিতেও হেল্প হবে, আর রিটেনে আপনার 100% হেল্প হবে। গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া আন্তর্জাতিক বই হচ্ছে আমাদের ম্যানুয়াল সিরিজের বইটা, এবং এটার ভাষা অন্য বই থেকে আপনি একটু কম্পেয়ার করে দেখবেন, বুঝছেন? এটা আর কি। আচ্ছা, আমাদের বাংলাদেশ বিষয় বলে বইটা বের হয়েছে এবছর নতুন, গত নভেম্বরে বের হয়েছে। সো নভেম্বরের বইটা বের হলেও এটা আপনার এখনও উপযোগী, সো এটা আপনারা কিনতে পারেন। ম্যানুয়াল বাংলাদেশ বিষয় বলে অনেক ডাটা দেওয়া আছে, এবং সবচেয়ে ছোট বই। এবছর এটা থেকে আরও অনেক কাজ করে আমরা সামনে আরও ভালো একটা বই নিয়ে আসব। আচ্ছা দেখেন, ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা, আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি একটু, ওকে। ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা এটা এমন একটা বই যেখানে লিখছেন বাংলাদেশের 3 জন বিখ্যাত সাহিত্যিক। জাকির তালুকদার আপনারা অনেকে চিনবেন, বাংলা একাডেমি পুরস্কার 2014 প্রাপ্ত। তিনি কিন্তু অলরেডি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করছে এবছর শুরুতে, কিন্তু হইচই ফেলে দিয়েছে ফেব্রুয়ারি মাসের বই মেলার টাইমে, ঠিক আছে? সো জাকির ভাই কিন্তু আমার বইয়ের প্রধান উদ্যোক্তা ছিল প্রথম দিকে, এবং তিনি কয়েকটা গ্রন্থ লিখছেন। আচ্ছা, এটা সাহিত্যিকদের গ্রন্থ একেবারেই। আচ্ছা, আমাদের ফিরোজ আহমেদ ভাই অসম্ভব ভালো লেখেন, তিনি একজন কবি এবং সাহিত্যিক, তার লেখার আমি প্রচণ্ড একজন ভক্ত। সো স্যার এখানে কিন্তু তিনি আছেন। এবং মিলন পাঠান ভাই, অনেকে তারা চিনবেন, তিনি সব এমনিতেই গ্রন্থের সমালোচনা লিখে, এবং তার একটা প্যাশনই হচ্ছে আপনার গ্রন্থ পড়া। সো তিনি আমার বইয়ে কয়েকটা গ্রন্থ লিখছেন। সে সব মিলিয়ে 3 জন সাহিত্যিক, 3 জন সিনিয়র মানুষের কাছ থেকে আমি এটা লিখে নিছি। যদিও তারা কেউ লিখতে রাজি ছিল না যে এই ধরনের গাইড বই লিখবে। আমরা এটা একদম গাইড বই না, এটা আসলে হচ্ছে বিসিএস এর রিটার্নে আমাদের লিখতে হয়, একটা কোয়ালিটি স্টুডেন্ট এটা পড়ে। সো এই বইটা যদি আপনারা আগে থেকে পড়ে রাখেন, এই বইয়ে কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই? কেননা এখানে লাল সালু এবছর আসছিল, লাল সালু এবছর আসছে, আজীবন আসবে, বুঝেন নাই? বঙ্গবন্ধু 3টা গ্রন্থ, কখনো 4টা হবে না। সো এইগুলো হচ্ছে ফিক্সড একেবারেই। সো এই ফিক্সড গ্রন্থগুলো আপনি যত আগে পড়বেন, পিলির পাশাপাশি পিলিতে আপনার তত আগে একটা বড় অংশ আপনার শেষ হয়ে যাবে। অর্থাৎ এই বইটা মূলত 15 নম্বরের রিটেনের জন্য, যেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা আসে 15 নম্বর আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে। কিন্তু আমরা দেখতে পাই এখান থেকে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন আপনি কমন পাবেন। মানে হলো এখানে যদি আপনি 50-60টা গ্রন্থ পড়েন, আমাদের সবারই কিন্তু সাহিত্য পড়তে হয়, কিন্তু সাহিত্য পড়তে কারোই ভালো লাগে না, বুঝেন নাই? আপনাকে লাল সালু পড়তে হবে, আপনাকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে, আপনাকে আমার দেখা রাজনীতি 50 বছর পড়তে হবে। কিন্তু এই গ্রন্থগুলো পড়তে যে এত বড় বড় গ্রন্থ আমরা ভয় পাই, সেই গ্রন্থগুলোর একটা জিস্ট দেওয়া আছে এখানে,
গ্রন্থ সমালোচনা আকারে। তার মানে হলো আপনাকে যখন শর্ট কোশ্চেন প্রশ্ন করবে তখন আপনি এখান থেকে উত্তর করতে পারবেন। এবছর আমরা দেখতে পাই যে 15 নম্বরের বই থেকে 30 নম্বর কমন আসছে। কীভাবে সম্ভব এটা? কারণ কবর ছিল। এখন কবর আমার গ্রন্থে আসে নাই, কিন্তু সাহিত্যে আসছে। সেই বইটা থেকে আপনি মিনিমাম 30 নম্বর আপনার কভার হবে। এটা মাত্র 220 পৃষ্ঠার একটা 208 পৃষ্ঠার বই, যদিও হার্ড কভার। আপনি দেখতে পাচ্ছেন পেপারের মান খুবই ভালো, 70 GSM পার টেক্সট। সো এটা দামও বেশি, 220 টাকা। এই মুহূর্তে সবচেয়ে কোয়ালিটি বই। এবং এটা হলো আমাদের তারেক মঞ্জুর স্যার একটা কথা বলছিল যে কীভাবে গ্রন্থ সমালোচনা লিখবেন, ওই অনুযায়ী আমরা লিখছি হুবহু। এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার আরও বই আছে, কই বইটই কই মাত্র আমাদের একটা মডেল টেস্ট আছে। মডেল টেস্টটা আমি দেখাচ্ছি না এই মুহূর্তে, আর সময় কম। আচ্ছা, আমাদের ম্যানুয়াল মডেল টেস্ট আছে, সেটা আপনারা মডেল টেস্ট প্র্যাকটিসের জন্য আপনি নিতে পারেন। আর আমার পেইড বেসের স্টুডেন্টস তাদের জন্য অবশ্যই বলতেছি যে আমরা পেইড বেসে মডেল টেস্ট কিন্তু অবশ্যই নিব। সো মডেল টেস্ট যেহেতু আমরা পাবলিকলি, একটা সময় আপনাদের মনে আছে কি না 41, 42, 43, 44 কম নিছি, সত্যি কথা। 45 ভুল বললাম, 44-এও নিছি, 45 এসে কম নিছি, 46 মডেল টেস্ট একেবারে নেই না বললেই চলে। কেন নেই কারণ মাঝখানে দেখছি আমাদেরকে দেখা দেখি অনেক কোম্পানি মডেল টেস্ট নেওয়া শুরু করছে। একটা সময় আমি যখন মডেল টেস্ট দিতাম তখন 5,000 6,000 লাইক পড়তো শুধু, আর এখন মডেল টেস্ট দিলে 500 লাইক পড়তে কষ্ট হয়ে যায়। এই দুঃখে এবং কষ্টে মডেল টেস্ট বাদ দিয়ে দিছি। আর আমি যখনই নেই তখন সবাই নাই। সো মডেল টেস্ট বিষয়টা বাদ দিয়ে দিছি, বুঝছেন তো? আমি এবছর আবারও চালু করবো মডেল টেস্ট, আমি পরীক্ষা দিব। আপনারা যারা আমার পেইড বেসে যুক্ত হবেন বা যুক্ত না হলেও তারাও কিন্তু মডেল টেস্ট দিতে পারবেন। মডেল টেস্ট সবার জন্য। ওকে, ম্যাপগুলো ভালো করে বুঝবেন। আমি আবারও বলি, ম্যাপ হিউজ বিষয় বোঝার আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি সংবিধানও বুঝেন, আপনি দেখবেন সংবিধান আমি ম্যাপের মাধ্যমে বুঝাইছি। আপনারা একটু এই ক্লাসের নিচে যেয়ে দেখবেন সংবিধান থেকে আমার ম্যাপের ক্লাস কীভাবে সম্ভব এটা। আরে ভাই, সংবিধান তো বারবার মুখস্থ করে লাভ নেই। আপনাকে যদি একবার দেখাই দিই যে এমনি থেকে এমনি হয়েছে, বুঝেন নাই? আমি যখন বাংলাদেশের সীমানা নিয়ে বলবো, বাংলাদেশের সীমানা সম্পর্কে আমাদের সংবিধানে বলা আছে, ঠিক আছে? রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে। হ্যাঁ, রাষ্ট্রীয় সীমানা কতটুকু আমি যদি আপনাকে ম্যাপের মাধ্যমে একবার দেখাই দেই, আপনি জীবনেও এই বিষয়টা ভুলবেন না। আরও একটা বিষয় আপনি আমার যে ফাউন্ডেশনটা আপনার তৈরি হবে আমার কাছে পড়লেই, সেটা কীভাবে একটু বলি। আপনি যখন একটা ম্যাপ ভালো করে বুঝবেন তখন ওখান থেকে যা প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারবেন, যে টাইপের প্রশ্ন আসুক। অথবা আপনি যখন রিটেন লিখবেন তখন আপনি সংবিধানের আলোকে, আপনি দেখবেন আমাদের একজন সংসদ ছিল, তার নাম হলো সংবিধানে, আমাদের সংবিধান প্রণেতার মধ্যে একজন ছিল বিরোধী দলীয় নেতা, তার নাম সবাই আমরা জানি, তার নাম সুরঞ্জিত সেনগুপ্ত, ঠিক আছে? এই সুরঞ্জিত সেনগুপ্ত, ওনাকে যেই প্রশ্ন করতো সাংবাদিকরা, উনি সবসময় সংবিধানকে সমুন্নত রেখে কথা বলতো। সাংবিধানিক অধিকার, সাংবিধানিক এই, সাংবিধানিক তেমন, মানে এই শব্দটা তিনি বারবার ব্যবহার করতেন। ঠিক তেমনভাবে আপনাদেরকে বলবো, আপনারা যারা বাংলাদেশ বিষয়গুলি পড়বেন, বুঝেন নাই, আপনি যখন রিটেন দিবেন, রিটেনে যা আসুক না কেন, দেখবেন ওই বিষয়ে কোনো না কোনো একটা সাংবিধানিক ব্যাখ্যা আছে, সাংবিধানিক মতে আপনি ওখানে একটা উল্লেখ করে দিলেন। ইভেন বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা যদি আপনি লিখতে যান, আপনি ধরেন ভূগোলের একটা প্রশ্ন আসছে, আমাদের যে রিটেনে আমাদের প্রথম অধ্যায় আছে, যেখানে আমাদের কি থাকে বলেন তো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক এবং ভৌগোলিক গুরুত্ব, এই অধ্যায়টা আছে। এটা আমাদের রিটেনে একটা বড় অংশ, এখান থেকে ম্যাপ বিষয়ক প্রশ্ন হয়। এখন এইখানে আমরা যখন লিখব বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কিছু একটা আসছে, আপনি যদি উল্লেখ করেন যে সংবিধানের মতে ড্যাশ, যে আমাদের রাষ্ট্রীয় সীমানা হলে এত এত এত, এই যে একটা কথা আছে, আপনি যখন সংবিধানকে রেফারেন্স দিয়ে যখন আপনি অনুচ্ছেদকে রেফারেন্স দিয়ে যখন আপনি ব্যবহার করবেন, প্রশ্নকর্তা আপনার উপর অসম্ভব খুশি হবে যে না, এ প্রচণ্ড পড়ছে এবং এই প্রচণ্ড আপনার মেধাবী, এটা কিন্তু আপনাকে ভাববে। এই জন্য আপনাকে বলবো যে আপনি ম্যাপ এবং সংবিধান ভালো করে বুঝবেন আগে থেকে, বেসিকগুলো আর কি, বুঝছেন? আরও একটা বিষয় যে কোনো বিষয় আপনি গল্পের মতো করে মুখস্থ করবেন। আপনি দেখেন যে আমি যে পড়াইছি, আমি আপনাদের যে ভাষা ব্যবহার করছি, একটা ভাষাও দুর্বোধ্য না, বুঝেন নাই? কিন্তু ভূগোলে যখন আপনি পড়েন, এগুলো আপনি কিছুই বোঝেন না, বুঝেন না? আপনি ইভেন আপনি নিরক্ষরেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এই তিনটা জিনিস আপনি পড়ে দেখবেন আপনি কিছু বুঝেন কিনা। ভূগোলের স্টুডেন্ট বাদ দিয়ে আমরা জেনারেল স্টুডেন্ট একদম বুঝি না। কিন্তু আমি যে ভাষায় বুঝাইছি, এই ভাষা কোনো বইয়ের ভাষা না, এই ভাষা একান্তই আপনাদের ভাষা, যে এই ভাষা একদম সোজা বোঝানো। আমি যখন তত্ত্বীয় আকারে বুঝাবো আপনি একদম বুঝবেন না। সো এই জন্য সহজ কথা যায় না বলা সহজে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও, তবে আমি বলবো যে সহজ কথা যতটা পারা যায় সহজে বলা, অতটা আমি বলার চেষ্টা করি। সো একটু আপনারা আমার ক্লাসগুলো ফলো করবেন। আমার ক্লাসগুলো আপনি কোথায় পাবেন? আপনি দেখবেন যে আমার নাম গুগলে সার্চ দিলে, অথবা যদি আপনি ইউটিউবে সার্চ দেন, তাহলে বিভিন্ন মাধ্যমে প্রচুর পরিমাণে আপলোড দেওয়া আছে আমার নামে ক্লাস। সো আব্দুর রহমান শ্রাবণ
পুরো নামটা আপনি লিখে সার্চ দিয়ে আমার ক্লাসগুলো আপনারা গুগল থেকে দেখে নিন। মিনিমাম আপনি কয়েকশো ভিডিও পাবেন। এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, 10 মিনিট স্কুলে আছে, আমার ইয়াতে আছে। এগুলো থেকে আপনারা দেখে দেখে একটু শিখবেন, আপনি ভালো ভালো ম্যাপ শিখবেন। মানে এমন এমন কিছু আমার ক্লাসগুলো ধর আপনি মুখস্থ করলেন, কিন্তু এই মুখস্থের পাশাপাশি যেই টপিকগুলো আপনার একদম নাকের ডগা দিয়ে চলে যাবে, যেই টপিকগুলো সবাই পারে না, মানে 90% লোকে পারে না বা 99% লোকে পারবে না, কিন্তু একজন পারবে, সেটা আপনি হবেন। তাহলে এই জন্য হচ্ছে আমার ক্লাসগুলো আপনি সবসময় দেখবেন। আর আমার একই বিষয়ে যখন আপনি দ্বিতীয়বার ক্লাস করবেন, সেই ক্লাসে আপনার ভিন্ন ভিন্ন তথ্য পাবেন। কেননা আমি একই বিষয়ে ভিন্নভাবে পড়াই, ভিন্নভাবে পড়াই। আমি কখনো মুখস্থ করি না সেহেতু, আর আমি কখনো টপিক দেখে পড়াই না, অথবা হচ্ছে শিট দেখে পড়াই না, অথবা হচ্ছে টপিক লিখে বা অনেক প্রস্তুতি নিয়ে পড়াই না। সো আমার একই রকম পড়া ভিন্ন ভিন্নভাবে হয়, যেখানে পাবেন আপনি সেখানেই করবেন। ঠিক আছে? আপনি ড্রেস দেখলে বুঝবেন যে কোন দিন কোন ড্রেসে নিয়েছি। ড্রেস ভিন্ন, ক্লাসের টপিক এক হলেও আপনি ওটা পড়বেন, আবার করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আবারও সে রেখায় যাই। তো রেখা আপনি মনে হয় মোটামুটি বুঝছেন। আমরা 3টে রেখা বুঝলাম আজকে। সেটা হচ্ছে কি বলুন তো? নিরক্ষরেখা, তারপর টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে? এটা আমরা মোটামুটি বুঝছি। আচ্ছা, এটা তো আমি বুঝলাম। আবহাওয়া জলবায়ু তো মোটামুটি আমার বোঝা হয়ে গেল। আচ্ছা, আমার এখনও বাকি আছে, কিন্তু আমি একটু উত্তরে যাই এবং দক্ষিণে যাই। ঠিক আছে? আমি আবার একটা নিচে আঁকি, আবার আমরা এখান থেকে উপরে আসব। তবে নিরক্ষরেখা থেকে যদি আমি এখন উপরের দিকে যাই, উপরের দিকটা মানে হলো উত্তর দিকটা, তাই না? আমি আগেই বলছি যে এখান থেকে নিরক্ষরেখা থেকে উপরের দিকে গেলে কি উত্তর, আর নিচের দিকে গেলে কি বলেন তো দক্ষিণ। এখন যদি আপনার একটা প্রশ্ন করে দেখি, আপনার কি উত্তর দিবেন? দেখি, যদি আপনি বুঝেন তাহলে বুঝবো সীতা আসলে কে, সীতাকার বাপ নাকি সীতাকার মা, এটা কিন্তু আমি তাহলে বুঝবো। বলেন তো। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে কোন গোলার্ধের দেশ? আপনারা একটু দেখে বলেন, বাংলাদেশের অবস্থান আসলে কোন গোলার্ধে? একটু আমরা কি উত্তর দেবো তাহলে? বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে বলেন তো দেখি। এতক্ষণ আমরা কি বুঝছি? আপনি একটু ম্যাপের দিকে তাকান, বাংলাদেশটা কই? আমি একটু বাংলাদেশটাকে ইন্ডিকেট করে দেই। নতুন যারা আসছেন দেখেন, এইটা হলো বাংলাদেশ, আর এইটা হলো নিরক্ষরেখা। এটা হলো নিরক্ষরেখা, আমরা দেখতে পাচ্ছি এই বরাবর। তাহলে বাংলাদেশ কোন গোলার্ধের দেশ বলেন তো? বাংলাদেশ কোন গোলার্ধের দেশ? সরি। আচ্ছা, বাংলাদেশ কোন গোলার্ধের দেশ? একটু সবাই উত্তর করবেন। বাংলাদেশের অবস্থান তাহলে কোন গোলার্ধে? এটা কি উত্তর নাকি দক্ষিণ গোলার্ধে? আচ্ছা, বাংলাদেশের অবস্থান তাহলে কোন গোলার্ধে? দেখি উত্তর দক্ষিণ, উত্তর সবই তো উত্তর। আল্লাহ, আপনারা সবাই পারেন তো। আচ্ছা, বাংলাদেশের অবস্থান তাহলে কোন গোলার্ধে? বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আমরা সবাই বুঝে গেছি বাংলাদেশ উত্তর গোলার্ধে পড়ছে। কেন পড়ছে বলুন তো? আমরা দেখি বাংলাদেশ তো দক্ষিণে মনে হয় যেন, না আসলে না। এই যে নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উপরের দিকে, বিধায় আমরা উত্তর গোলার্ধে পড়ছি। আর এখান থেকে দক্ষিণে যদি অস্ট্রেলিয়া বলি, তাহলে অস্ট্রেলিয়া নিরক্ষরেখা থেকে কোন দিকে বলুন তো? দক্ষিণে। অস্ট্রেলিয়া নিরক্ষরেখা থেকে দক্ষিণে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমি আসবো হচ্ছে মেরু রেখা। দুইটা মেরু রেখা, আসলে আমরা বলি না যে উত্তর মেরু দক্ষিণ মেরু, আমরা বলি না, সুফিয়া কামাল বলছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সবই তোমাদের জানা। আমরা শুনেছি ওখানে রয়েছে কি যেন জিন পরি দেও দানা নাকি যেন কিছু একটা হবে, ছোটবেলা পড়ছে একেবারে আজিকার শিশু আপনারা যারা পড়ছেন। ঠিক আছে? সেই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সুফিয়া কামালরা ছোটবেলা শুনতো। সেখানে কি আছে বলেন তো? সেখানে হচ্ছে জিন পরি এবং কুকাফ নগরী আছে, ওখানে হচ্ছে ওরাই থাকে, তাই না? আচ্ছা, যাই হোক আর কি, সেই বিষয়গুলো আমরা দেখি যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুটা আসলে কি। আচ্ছা, নিরক্ষরেখা থেকে যদি আমরা উপরের দিকে, একেবারে উপরের দিকে যাই, যেখানে হলো 66.5 ডিগ্রি উত্তর আর 66.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে আমরা কি বলি বলেন তো? আচ্ছা, নিরক্ষরেখা থেকে উত্তরে যদি আমরা 66.5 ডিগ্রি উত্তরে একটু রেখা কল্পনা করি, এটার মান কত? 66.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে? আর নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এই রেখাটাকে আমরা কি বলি বলেন তো? দুইটা রেখাকে। আচ্ছা, এইটা হলো 66.5 ডিগ্রি দক্ষিণ। বলেন তো এই দুইটা রেখাকে আসলে কি বলা হয়?
আচ্ছা, নিরক্ষরেখার থেকে 66.5 ডিগ্রি উত্তরে রেখা। আসলে এটা কিন্তু এর লম্বা না, কিন্তু এর একটাও কিন্তু লম্বা না, সব কিন্তু গোল। আমার ভূগোল ম্যাপটা, ভূগোল এটা থেকে গোলকটা আসলে এইটা যেন আপনারা ভুল বোঝেন না। দেখেন আমাদের ম্যাপের আরেকটা ভুল বিষয় আছে। আমরা যে এই যে ম্যাপ আঁকলাম এটা ভুল। এই যে ম্যাপ আপনারা দেখছেন না, এটা আসলে ভুল। পৃথিবীতে এরকম চ্যাপ্টা না ভাই, কিন্তু পৃথিবী আসলে গোলাকার, ঠিক আছে? আবার এটা কেউ ভুল বোঝেন না ভাই, বুঝতে যে আমার সমস্যা না হয় একটু এটাও বুঝাই দেয়। আসলে পৃথিবীটা এরকম, ওই যে আমি বললাম না পৃথিবী কাত হয়ে থাকে, আসলে থাকে পৃথিবী কখনো এরকম কখনো এরকমভাবে থাকে। আসলে পৃথিবীটা এরকম থাকে তার নিজ কক্ষপথে, বুঝছেন তো? আমি এতক্ষণ যেগুলো আঁকলাম আসলে এগুলো সবই গোল। মানে গোলটাকে যদি এটাকে বলা হয়, আমরা যেটাকে বলি, এই আমার হাতে যেটা আছে, আমার হাতে যে গ্লোবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লোবটা হচ্ছে মূলত অরিজিনাল পৃথিবী যদি আমরা বলি এরকম। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে 3D বা ত্রিমাত্রিক পৃথিবী। এটাকে বলা হয় কি ত্রিমাত্রিক পৃথিবী, বুঝছেন তো? এটাকে বলা হয় কি ত্রিমাত্রিক পৃথিবী। আর আমরা যদি এটাকে এই যে চ্যাপ্টা করে বড় করে দেখাই, বর্ধিত করে, এটাকে যদি আমি খুলে এভাবে করে চ্যাপ্টা করি, দেয়ালে এঁটে দেই, তাহলে এই যে ম্যাপটা দেখতে পাই আমরা, পৃথিবী এরকম কখনোই না। পৃথিবী এরকম একটা ব্ল্যাকবোর্ডের উপর না, কিন্তু পৃথিবীটা আসলে এরকম। বাট এই যে ত্রিমাত্রিক পৃথিবী তো আর বইয়ে দেখানো সম্ভব না, বোর্ডে দেখানো সম্ভব না এইভাবে, তাই না? তো এটা আঁকতে হলে একদম শিল্পী হওয়া লাগবে। আমি তো আর শিল্পী না, আবার শিল্পী হয়েও লাভ নাই, এবার ঘুরোতে পারবো না কিন্তু, তাই না? শিল্পী আমি আঁকলাম, কিন্তু তিনভাবে ঘুরন যাবে না কিন্তু। সো এই যে ত্রিমাত্রিক পৃথিবী, এই ত্রিমাত্রিক পৃথিবীকে যখন আমরা দ্বিমাত্রিক দেখাই, এটাকে বলে দ্বিমাত্রিক, বুঝলেন? 2D বলা হয় এটাকে আর কি। এই পৃথিবীর ত্রিমাত্রিক পৃথিবীকে যখন আমি দ্বিমাত্রিক দেখাই, তখন কিছু কিছু ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলার একটা হলো উত্তর এবং দক্ষিণের রাষ্ট্রগুলোকে বড় দেখায়। এটা আপনারা জানেন কি না? ত্রিমাত্রিক পৃথিবীকে যদি আমি বড় করে দেখাই এভাবে করে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে দ্বিমাত্রিক পৃথিবী, বুঝলেন না? আসলে পৃথিবী দ্বিমাত্রিক না, পৃথিবী অবশ্যই ত্রিমাত্রিক, যেটা হচ্ছে গোল। বাট আমাকে দেখতে হলে এভাবে দেখতে হয়, বড় করে। এখন এইখানে যে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে নিরক্ষরেখার একটা সমস্যা আছে। দেখেন, নিরক্ষরেখা বরাবর আসলে রাষ্ট্রগুলোকে অরিজিনাল দেখি আমরা, কিন্তু নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে গেলে একটা ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলাটা কি বলেন তো? সেই ঝামেলাটা হলো ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক দেখাতে গেলে যেই ঝামেলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণের ভূখণ্ডগুলোকে বড় করে দেখাতে হয়। এই কারণে আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই, তাহলে আমরা দেখি অস্ট্রেলিয়াকে। দেখেন অস্ট্রেলিয়া, এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু একেবারে দক্ষিণে না, দেখতে পাচ্ছি আমরা নিরক্ষরেখার একেবারে কাছাকাছি। এটা হলো অস্ট্রেলিয়া, বুঝছেন তো? এই অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে আপনার ৭৬ লক্ষ সামথিং, ঠিক আছে? অর্থাৎ ভারতের থেকে প্রায় 3 গুণ বড়। দেখেন এই যে হলো অস্ট্রেলিয়া। কিন্তু আমি একটু ম্যাপের দিকে তাকাই, গ্রিনল্যান্ডকে দেখেন। দেখেন এটা হলো গ্রিনল্যান্ড, এইটা হলো গ্রিনল্যান্ড। এখন ম্যাপে মনে হচ্ছে যে গ্রিনল্যান্ড অস্ট্রেলিয়ার থেকে বড়, আপনি চিন্তা করেন। অথচ আমরা দেখি যে গ্রিনল্যান্ডের আয়তন কত, মেবি 17 লক্ষ নাকি, দেখেন তো। আচ্ছা দেখেন কোথায় ৭৬ লক্ষ বর্গ কিলোমিটার, এটা নিরক্ষরেখার কাছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ড নিরক্ষরেখা থেকে অনেক দূরে। সো নিরক্ষরেখা থেকে যত দূরে যাবে তত ওই রাষ্ট্রকে বড় দেখাবে। যেমন গ্রিনল্যান্ড পৃথিবীর একেবারে উত্তর দিকে হওয়ার কারণে এইটা হলো আপনার মাত্র দেখেন যে 17 লক্ষ সামথিং কিলোমিটার, মানে হচ্ছে মিনিমাম পাঁচটা গ্রিনল্যান্ডকে মিশাইলে একটা অস্ট্রেলিয়ার সমান হবে। তারপরেও ম্যাপে আমরা দেখতেছি যে গ্রিনল্যান্ডকে বড় দেখাচ্ছে। এই বড় দেখানোর কারণটা হচ্ছে অনেক দূরে। সো নিরক্ষরেখা থেকে এই যে আমরা জানি যে এই অংশটা যদি আমরা এইভাবে দেখাই, দেখেন এটা কিন্তু এত বড় দেখায় না। আবার এখানে অস্ট্রেলিয়া কই দেখি আমরা, এটা হলো অস্ট্রেলিয়া, দেখেন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শেপটা। কিন্তু গ্রিনল্যান্ডকে যখন আমি দেখবো, দেখেন এই যে হলো গ্রিনল্যান্ড, ছোট, দেখছেন তো? মানে ম্যাপে এটাকে, অর্থাৎ যখন আপনি টেনে বড় করবেন তখন উত্তর এবং দক্ষিণের এই যে ফাঁপা, মানে একদম চাপা অংশটা আছে, দেখেন এই দিকটা, পৃথিবীর কিন্তু সব জায়গায় ব্যাসার্ধ এক না। আমি দেখতে পাচ্ছি নিরক্ষরেখা বরাবর সবচেয়ে ব্যাসার্ধ বেশি। দেখেন নিরক্ষরেখা বরাবর ব্যাসার্ধ অনেক, কিন্তু এখান থেকে উপরের দিকে গেলে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে, এদিক গেলেও কমে। দেখেন তার মানে এটাকে যখন আমি এইভাবে বড় করে দেখাবো, তখন এই যে দক্ষিণের অ্যান্টার্কটিকাকে, উত্তরের গ্রিনল্যান্ডকে, রাশিয়াকে, কানাডাকে যতটা না আয়তন তার থেকে বেশি বড় দেখায়। আসলে এত বড় না, বুঝছেন তো? দেখেন রাশিয়াকে আপনি এখানে অনেক বড় দেখতেছেন, বাট রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, বাট এত বড় না যেটা আমরা এখানে দেখতেছি। এখানে দেখেন অনেক ছোট, দেখছেন? এর কারণটা হচ্ছে এই যে দ্বিমাত্রিকে কিছু ঝামেলা আছে। সো এই যে একদম ব্যাসার্ধ যেখানে কম,
এইখানে আর এইখানে রাষ্ট্রগুলোকে আমরা এই কারণে বড় করে দেখি। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আমাদের গ্রিনল্যান্ডকে মেলাতে কষ্ট হয়ে যায়। ওকে, যা হোক, এবার একটু আমরা আসি। তাহলে আমি আবারও বলি যে আমরা যেন ভুল না বুঝি, পৃথিবী এরকম না, কিন্তু পৃথিবী একদম গোল। যে কারণে আপনি দেখবেন মজার কত, দেখেন আপনি বাংলাদেশ থেকে ধরেন আমেরিকায় যাবেন, এখন বলুন তো বাংলাদেশ থেকে আমেরিকা গেলে আপনি কয় দিক দিয়ে যেতে পারেন? এখন যদি আপনাকে বলি, দেখেন এইটা হলো বাংলাদেশ, দেখছেন, আমি যদি এখন আপনাকে বলি যে বাংলাদেশ থেকে আপনি সোজা পশ্চিম দিকে, সোজা আমরা জানি আমরা কীভাবে যাই, আমরা যাই বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে যাই কোথায় বলুন তো? ইস্তানবুল, ইস্তানবুল থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক, অথবা আমরা অনেকগুলো রুটে যাই। দেখেন বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকায় যান, কীভাবে যাই আমরা? বাংলাদেশ থেকে ধরেন হচ্ছে আপনার কাতার গেল দোহা, দোহা থেকে ইস্তানবুল, ইস্তানবুল থেকে লন্ডন, লন্ডন থেকে এভাবে করে নিউ ইয়র্ক, বুঝছেন তো? এখন তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে সোজা পশ্চিম দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, কিন্তু আমি সোজা পূর্ব দিকে গেলেও আমেরিকা। এটা কিভাবে সম্ভব? দেখেন বাংলাদেশ থেকে আমি যদি আমেরিকা যাই, আমি এভাবে না যে এভাবে যেতে পারি। কিভাবে? এই যে বাংলাদেশ থেকে অনেকে যায় সিঙ্গাপুর, এই যে বাংলাদেশ থেকে যায় কোথায়? সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে যায় কোথায়? হংকং অথবা টোকিও, বুঝছেন, অথবা সিউল, এখান থেকে ফ্লাইটে এই যে আমেরিকা। পৃথিবী গোল ভাই, বুঝেন নাই? পৃথিবী গোল, আপনি যে দিকে হাঁটবেন হেঁটে হেঁটে আপনি জায়গা মতোই পৌঁছাবেন আবার, বুঝছেন? এটা হলো বিষয়। মানে আপনাকে বুঝাই দেই, এই যে বাংলাদেশ দেখেন, এইটা হলো বাংলাদেশ। এখন বাংলাদেশ থেকে আপনি পশ্চিম দিকে যান, সোজা গেলেই হচ্ছে আপনার আমেরিকার এই দিকটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিডা অঞ্চলটা দেখছেন। আমরা যাই এবার লন্ডন দিয়ে এইভাবে যাই, বা ইস্তানবুল দিয়ে সোজা এদিকে যাই, বা কাতার থেকে যাই, অথবা রিয়াদ থেকে যাই, দেখছেন? কিন্তু আমি এইভাবে না যেয়ে আমি যদি এখান থেকে বাংলাদেশ থেকে সোজা এদিকে যাই, সিঙ্গাপুর দিয়ে যাই, হংকং দিয়ে যাই, তারপরে সেনজেন দিয়ে যাই, অথবা টোকিও দিয়ে যাই, অথবা সিউল থেকে যাই, একইভাবে যাওয়া যায়। এই দেখেন ঘুরে এই যে আমেরিকা, বুঝছেন তো? পৃথিবী গোল। সো এই কারণে আমরা যখন এই ম্যাপে দেখি, দেখেন পুরোটাই আমাদের ধারণা কিন্তু পাল্টে যাবে। কিভাবে পাল্টে যাবে? দেখেন আমি যখন প্রশান্ত মহাসাগর দেখি, আমি দেখতে পাচ্ছি কোথায় চীন, এই যে হলো চীন, দেখেন এই যে চীন, এই যে জাপান, এই যে কোরিয়া। আমরা সারাদিন জানি যে কোরিয়া আর চায়নার সাথে আমেরিকার লেগেই থাকে। জাপানের সাথে আমেরিকা সমুদ্রে যুদ্ধ করলো, কেমনে সম্ভব? আপনিও দেখেন এই ম্যাপটা করবেন, আপনি ধান্দায় পড়ে যাবেন এই ম্যাপটা দেখলে। এই ম্যাপটা আসলে ভুল। এই ম্যাপটার কারণে বেশিরভাগ লোক হচ্ছে আপনার ম্যাপ বোঝেন না, বুঝেন নাই? এই ম্যাপটার কারণেই হচ্ছে আমরা ম্যাপ বুঝি না। আপনি জাস্ট একটু কল্পনা করবেন, এটা হলে এরকম না, এটা একটা গোল। সো আপনি এই দুইটাকে এভাবে করে গোল করে মিশাই দিবেন। আপনি কল্পনা করবেন এই পাশ আর ওই পাশটা মিশে যাবে, 180 ডিগ্রি মিলাতে আপনার হচ্ছে ম্যাপটা পুরোপুরি আপনার মতো হয়ে যাবে। বাট এইভাবের কারণে আমরা অনেকেই ম্যাপ বুঝতে পারি না। আমি আরেকটু আপনাদের বুঝাই দেই। দেখেন আমরা যদি আমরা একটু ইয়াদের দিকে যাই, ইতিহাসে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাই, আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে ভয়ঙ্করভাবে জাপানের সাথে। জাপান আমেরিকা তখন দুইটা মিনিট অবস্থান করে। জাপান তখন অক্ষশক্তি আর আমেরিকা তখন হচ্ছে মিত্র শক্তির দেশ, এবং দুইটা দেশ কিন্তু আপনার সমুদ্র পথে যুদ্ধ করছে। এখন যদি আপনার ম্যাপে তাকান, জাপান কই? জাপান হলো এই যে, আর আমেরিকা কই? আমেরিকা হচ্ছে এই যে। আমরা দেখতে পাচ্ছি মনে হয় পৃথিবীর দুই প্রান্তে, কিন্তু আসলে কিন্তু না। আসলে পৃথিবী গোল, আসলে পৃথিবী গোল। আর পৃথিবী যদি গোল না হতো তাহলে জাপান থেকে আমেরিকা সবচেয়ে দূরে হতো। জাপান থেকে আমেরিকা এই দিক থেকে দূরে, কিন্তু জাপান থেকে আমেরিকা আমি এই দিক কল্পনা করলে একেবারে কাছাকাছি। কিভাবে কাছাকাছি? দেখেন জাপান আর আমেরিকা যুদ্ধ করছে মূলত হচ্ছে হাওয়াইতে, তাই না? আমরা সবাই জানি যে হাওয়াইতে পার্ল হারবার ঘাঁটি আছে, এটা হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমি আসলে ম্যাপ বোঝাতে কি বোঝাচ্ছে আমি জানি না, তবে আপনারা শিখবেন কিছু না কিছু, এগুলো ম্যাপ বোঝার দরকার আছে। আচ্ছা, এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের আমরা জানি 50তম অঙ্গরাজ্য, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে দুইটা অঙ্গরাজ্য, এটা হচ্ছে আলাস্কা, এটা আর এটা হলো হাওয়াই। এই হাওয়াইতে অবস্থিত হচ্ছে আমেরিকার নৌঘাঁটি, নাম ছিল পার্ল হারবার। এই পার্ল হারবারের ঘুমন্ত সেনাদের উপরে জাপান হঠাৎ আক্রমণ করে। এইখানেই জাপান, জাপান খুব বেশি দূরে না রে ভাই। এই যে দেখেন, এই যে জাপান, পৃথিবী গোল, আমি ওটাকে এবার মিশাই দিই উত্তর দিক থেকে, তাহলে দেখবেন যে আপনি কিভাবে বুঝবেন। এইখানে হচ্ছে হাওয়াই, বুঝছেন তো? আর এখানে আমেরিকার ক্যালিফোর্নিয়া। তাহলে আমেরিকা থেকে জাপানের দূরত্ব খুব বেশি কম না, খুব বেশি না, কিন্তু মাঝখানে একটা প্রশান্ত মহাসাগরের অল্প একটু অংশ। সো এই কারণে আমেরিকা এবং জাপানের মাঝখানে একটা দ্বীপ আছে, আমেরিকান দ্বীপ, যাকে বলা হয় পার্ল হারবার। এই পার্ল হারবার আক্রমণ করে জাপান হচ্ছে প্রথম কৃতিত্ব দেখায়। সো আমেরিকা হচ্ছে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সো পৃথিবী যে গোল সেটা আপনাকে এখান থেকে বুঝাইলাম। আবার দেখবেন ঘন 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 উত্তর কোরিয়ার সাথে আমেরিকার দ্বন্দ্ব বাঁধে, এবং প্রায় হচ্ছে উত্তর কোরিয়া হুমকি দেয় আমেরিকার মতো একটা বিখ্যাত রাষ্ট্রকে। এবং দেখেন আমাদের বিসিএস পর্যন্ত প্রশ্ন কাঁপাই দিয়েছিল একবার, পৃথিবীর কোনো একটা ভূখণ্ড
ছোট একটা ভূখণ্ডের গভর্নরের নাম যে পরীক্ষায় আসতে পারে, এটা কি জীবনে মুখস্থ করছেন আপনি? যেমন প্রশ্ন আসছিল হচ্ছে গুয়ামের গভর্নরের নাম কি, আমাদের বিসিএস এর প্রশ্ন আসছে। আপনি চিন্তা করেন, গুয়াম একটা ছোট দ্বীপ, প্রশান্ত মহাসাগরের একটা ক্ষুদ্র দ্বীপ, আমেরিকার একটা দ্বীপপুঞ্জ বা উপনিবেশ যেটাকে আমরা বলতে পারি, সেখানে হচ্ছে আমেরিকার ঘাঁটি আছে। তাহলে উত্তর কোরিয়া কোথায় আর আমেরিকা কোথায়? এটা হলো নর্থ কোরিয়া, আর এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা হলো আলাস্কা। তাই এত দূর থেকে কিভাবে একজন আরেকজনকে ক্ষেপণাস্ত্র হামলা করবে? তাই না, একটা বিষয় থাকতে পারে আপনার প্রশ্ন। আসলে এখানে কিন্তু ভূগোলের বিষয় আছে। আপনি ভূগোলটা যদি বুঝতে পারেন তাহলে আপনি একদম বুঝতে পারবেন। আমরা একটু ভূগোলটা বুঝি, তাহলে কীভাবে ভূগোলটা দেখেন। আমরা যদি জানি যে গুয়ামটা আসলে কোথায়, আচ্ছা গুয়ামটা হলো আমেরিকা। দেখেন আমি যদি এইদিকে তাকাই, যে আমেরিকার এই যে ক্যালিফোর্নিয়া, এখান থেকে আমরা এইখানে আসলে হচ্ছে গুয়াম। আবার আমেরিকার এই দিকটা হলো আলাস্কা অঙ্গরাজ্য, এই যে আলাস্কার বিভিন্ন ছোট ছোট দ্বীপগুলো, এখান থেকে গুয়াম একেবারেই কাছাকাছি। দেখেন এই যে দেখছেন, ঠিক এখান থেকে এখানে গেলেই হচ্ছে উত্তর কোরিয়া। কিভাবে দেখেন, এটা হলো গুয়াম, ধরেন এইটা হলো, এই দিকটা হলো গুয়াম, আর আমরা দেখতে পাচ্ছি এই হলো আলাস্কা। দেখেন আবার এই হলো উত্তর কোরিয়া। তাহলে এটা যদি গুয়াম হয়, আর এটা যদি আলাস্কা হয়, এটা যদি ক্যালিফোর্নিয়া হয়, এটা যদি উত্তর কোরিয়া হয়, তাহলে উত্তর কোরিয়া থেকে গুয়ামের দূরত্ব কত? একদম কাছাকাছি। জাপান সাগর, প্যাসিফিক সাগরে গেলেই এটা হলো গুয়াম। দেখছেন পৃথিবী যে গোল সেটা আপনারা বুঝাই দিলাম এখানে, সোজা একেবারেই, বুঝছেন তো? সো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে আপনি মিলাই নেবেন। আচ্ছা এই হলো বিষয়। আবার রাশিয়া আর আমেরিকা কোথায়? ভাই রে ভাই, এই হলো বিশাল দেশ রাশিয়া, আর এই হলো আমেরিকা। তাহলে দুইটা দেশ কিভাবে একে অপরকে ক্ষেপণাস্ত্র তাক করে রাখছিল একটা সময় আমরা জানি, তাই না? কিভাবে সম্ভব? এটা এত দূরে থাকার পরেও অনেক অনেক দিক থেকে সম্ভব। তার মধ্যে একটা সম্ভব হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমেরিকার যে বৃহত্তম অঙ্গরাজ্যের নাম আলাস্কা। আরে ভাই এই আলাস্কা তো একটা সময় 1867 সালে আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে আমেরিকাটা কিনে নিছে। আপনি চিন্তা করেন, রাশিয়ার ভূখণ্ড এখানেও ছিল। এখন আমি যদি বলি আলাস্কা কই, আলাস্কাটা হচ্ছে এই যে, এই হলো আলাস্কা। দেখেন এটা আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্য, আয়তনে সবচেয়ে বড়, আর লোক সংখ্যা থাকুক না থাকুক আমেরিকার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা আর রাশিয়াটা কই? রাশিয়াটা হলো এই যে, রাশিয়ার এই মাথাটা এই যে, আর মাঝখানে এখানে দুইটা দ্বীপ আছে কিন্তু, একটা আমেরিকার দ্বীপ, একটা রাশিয়ার দ্বীপ। মাঝখানে অল্প একটু মাত্র সামান্য মনে হয় 85 কিলোমিটার দূরে হচ্ছে রাশিয়া আমেরিকা। চিন্তা করেন মাঝখানে ছোট একটা দ্বীপ এবং বেরিং প্রণালী, ঠিক আছে? এই বেরিং প্রণালী দিয়ে হচ্ছে আমেরিকা থেকে রাশিয়া বিভক্ত হয়েছে। এখন দেখেন দুইটা মাথা কত কাছাকাছি, এখান থেকে কত কাছাকাছি দেখছেন আপনারা। একটা সময় ছিল এটা রাশিয়া থাকতে পারতো এই পর্যন্ত। আমেরিকা, রাশিয়া, কানাডা একটা সময় কাছাকাছি ছিল, যদিও আলাস্কা কিনে নিয়েছে আমেরিকা, তবে রাশিয়া আমেরিকার মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে না কিন্তু, দেখতে পাচ্ছি আমরা, দেখছেন এই। আর তার পাশাপাশি তো এমনিতেই দুই রাষ্ট্রের প্রক্সি রাষ্ট্র আছে অনেক, যারা হচ্ছে প্রক্সি যুদ্ধ করে যাবে ওর পক্ষে। সো ওটা বাদ দিলাম আমি, বুঝছেন? পৃথিবীটা গোল এটা বোঝাচ্ছি আর কি আপনাকে। আচ্ছা এবার একটু আমি কোথায় যেন ছিলাম, আসলে আজকে বারবার হচ্ছে আমি মুক্ত হয়ে যাচ্ছি, ট্রাক থেকে হচ্ছি, ট্রাকচ্যুত হচ্ছি। ওকে আচ্ছা আমরা এবার বুঝাবো হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। একজন লিখছে কুকাপ নগরের মালিকা হামিরা। আচ্ছা যাও, এটা মনে হয় ইসের কাহিনী না, আলিফ লায়লার। ছোটবেলা আমরা আলিফ লায়লা দেখতাম, এখন সেই আলিফ লায়লা যদি দেখি প্রচণ্ড হাস আসে। আলিফ লায়লা দেখার পর ছোটবেলা আমরা আসলে ঘুমাতে পারতাম না, আর এখন আলিফ লায়লার এডিটিং দেখলে, আমরা এখন এডিটিং এত শিখছি, এত হলিউড মুভি বা বলিউড মুভি দেখছি, এডিটিংয়ের যত কিছু আছে দেখার পরে এখন আমাদের মনে হয় যে আসলে এগুলো খুবই হাস্যকর বিষয়। আচ্ছা আমি আন্তর্জাতিকে চলে গেছি, যাও আসলে যেখান থেকে যাইছে যেতে পারি, আপনি বেসিকটা শিখতে পারলে হয়। ওকে আচ্ছা এবার একটু আমরা আসবো তাহলে এই যে উপরে যে রেখাটা আছে পৃথিবীর, আমি আগেই বলছি যে এই বরাবর, অর্থাৎ 66.5 যদি আমরা কল্পনা করি এই বরাবর, দেখেন এই বরাবর যে রেখাটা আছে, ঠিক আছে, আর এই বরাবর। আচ্ছা এই পৃথিবী গোল, আমি আগেই বলছি এটা একটা এটা একটা বৃত্ত, সবগুলোই বৃত্ত, বাট এটাও একটা বৃত্ত, কিন্তু এরকম গোলাকার একটা বৃত্ত। আমি যদি এভাবে কল্পনা করি তাহলে এভাবে দেখবেন আপনি, উত্তর দিকে হলো এইটা আর দক্ষিণ দিকে হলো এইটা। আচ্ছা উপরের রেখাটাকে বলা হয় সুমেরু বৃত্ত, এটাকে বলা হয় কি বলতো? সুমেরু বৃত্ত। আর দক্ষিণ দিকটাকে বলা হয় কুমেরু বৃত্ত, অথবা উপরের দিকটাকে বলা হয় আর্কটিক সার্কেল। সরেয়া করে আর্কটিক সার্কেল, যার বাংলা একই।
আর দক্ষিণটাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। অ্যান্টার্কটিক সার্কেল এর মান কত বলুন তো? অর্থাৎ অ্যান্টার্কটিক সার্কেলকে আমরা বলি হচ্ছে কুমেরু বৃত্ত বাংলায়, আর আর্কটিক সার্কেলকে আমরা বলি হচ্ছে সুমেরু বৃত্ত। ঠিক আছে, এখান থেকে হিউজ প্রশ্ন আসে, কিন্তু এগুলো আপনার বোঝার বিষয়। এগুলো প্রশ্ন আসলেই আমরা পারি না, আর এগুলো পারলেই আপনাকে প্রশ্নের পার্থক্য করে দেবে আপনার বন্ধু থেকে, আপনি আপনার বন্ধু থেকে এগিয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন সুমেরু আর কুমেরু। আচ্ছা, এই সুমেরু বৃত্তের উপরের দিকে আর নিচের দিকে আসলে কি ঘটে? আমি যদি আপনাকে এই ঘরটাকে একটা অন্ধকার ঘর কল্পনা করি, এই ঘরটা একটা অন্ধকার ঘর ধরলাম, সেই অন্ধকার ঘরে ধরেন একটা মহাবিশ্ব, আর সেই অন্ধকার ঘরে যদি এইটাকে আমরা পৃথিবী কল্পনা করি, এটাকে আমরা কি করবো না, পৃথিবী কল্পনা করবো। ওকে, পৃথিবী কল্পনা করলে দেখেন, আর আমার হাতে থাকা এইটাকে যদি আপনারা সূর্য কল্পনা করেন, এই মার্কারটাকে, তাহলে সূর্য ধরেন আপনার অনেক লক্ষ লক্ষ মাইল দূরে আছে। এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরে পৃথিবীতে এই সূর্যের আলো পড়ে। আলো পড়ার পরে আলোর তেজ কি কমে যাবে না? এই দিকটা কমে যাবে কিন্তু। তাহলে এটা যদি একটা ঘোর অন্ধকার ঘর হয়, তাহলে আমরা দেখতে পাবো, বিজ্ঞান যেটা বলে আর কি, যে আমাদের এই দিকটা যদি একটা অন্ধকার ঘর থেকে এদিকটা আলো আসে, এই আলোটা আসলে দেখবেন যে আপনারা আসলে কিন্তু আপনার মহাবিশ্বটা অন্ধকারাচ্ছন্ন। আসলে প্রকৃতপক্ষে মহাবিশ্বটা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, বুঝেন নাই? এখানে বিভিন্ন নক্ষত্র, উপনক্ষত্রগুলো হচ্ছে আপনার কি করে, আলো দেয়। যেমন জানি সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের কিন্তু আলো নেই। চিন্তা করেন আপনি, এটা হলো সূর্য, মাঝখানে একটা চাঁদ আছে, এটা হলো পৃথিবী। ঠিক আছে, আমি যদি এইভাবে কল্পনা করি, তাহলে দেখেন সূর্যের আলোটা, তাহলে যদি আমরা এইভাবে কল্পনা করি, সূর্যের আলোটা এই বরাবর পড়বে, মূলত এই বরাবর পড়বে বেশি, দেখেন কিন্তু ব্যাসার্ধ বেশি, এই বরাবর পড়বে। সো এই বরাবর যে অঞ্চলটা, সেটাকে আমরা কি বলি, নিরক্ষরেখা বলা বলি। সো নিরক্ষরেখা বরাবর ধরো সূর্যটা হচ্ছে এর আশপাশ থেকে এভাবে করে ঘুরতেছে, তার মানে এই বরাবর তাপ বেশি পড়বে। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পৃথিবীতে এভাবে ঘুরতেছে, ঘুরতে 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 কি হচ্ছে, এই যে একটা, এটাকে যদি আমরা একটা কল্পনা করি পৃথিবীর, কি বলতো, এই যে অর্ধেক যদি আমরা কল্পনা করে দেখবেন যে আপনার ধরেন পৃথিবীতে কক্ষপথ কল্পনা করি, এই কক্ষপথের এই দিকটা আলোকিত হবে, কিন্তু এই দিকটা কি হবে, আলোকিত হবে। ঠিক এই দিকটার বিপরীত অংশটা কিন্তু আপনার অন্ধকারাচ্ছন্ন থাকবে, দেখছেন তো? সো পৃথিবী ঘুরতে 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 এই যে একটা অংশ, ধরেন এটা হচ্ছে ফিলিপিন্স, এই ফিলিপিন্সটা ঘুরে আবারও এই বরাবর আসবে। কখন? এই যে ঘুরে আসলো, এই ঘুরে আসাটাকে আমরা একদিন বললাম, এই ঘুরে আসতে সময়টা লাগলে এটাকে আমরা একদিন বললাম। ঠিক আছে, অক্ষরেখার সাথে দ্রাঘিমা রেখার সম্পর্কটা কোথায়, এটা আমরা বুঝবো এখন। আচ্ছা, এখন এইভাবে ঘুরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী ঘুরতেছে, তাহলে একটা অংশে কি হচ্ছে, আলো পড়তেছে, আর একটা অংশ অন্ধকার থাকতেছে। সো ঘুরে যে অংশটা হচ্ছে এভাবে ঘুরতেছে, যে অংশটায় আলোকিত থাকবে সেটাকে আমরা কি বলি, দিন বলি, আর অপোজিটের যে অংশটা আছে সেটাকে আমরা কি বলি, রাত বলি। সো টপিক অফ এই দিকটাকে যদি আমরা আরো দুইটা রেখা বলি, প্রাইম মেরিডিয়ামটা বুঝতে হলে আপনার পৃথিবীকে ঘন্টা, সেকেন্ড, মিনিট, মাইক্রো সেকেন্ড সব কিছুতে আপনি ভাগ করতে পারবেন। এবং এখান থেকে আমাদের অঙ্কের প্রশ্ন থাকে। এবছরে কোন ঈদ থেকে আমাদের একটা ভূগোলের প্রশ্ন ছিল, যেগুলো আমরা পারি না, কিন্তু এই প্রশ্নগুলোই আপনি পারবেন যদি আপনি ভালো করে বুঝেন। আপনি অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্মাণ করা যদি সহজ বুঝতে পারেন, তাহলে আপনি এগুলো বুঝে যাবেন। আপনি বুঝবেন যে কিভাবে ইরান থেকে কিভাবে হচ্ছে ইসরায়েলে হামলা করা যায়। আপনি চিন্তা করেন, কোথায় ইরান, এই হলো ইরান আর এই হলো ইসরায়েল, অথচ মাঝখান থেকে হামলা করে, উভয়ের দিকে হামলা করতে পারে। তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম মাপ আছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস, আমরা বলি না ঢাকার অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, কেন এইসব হিরিবি জিনিস আমরা শিখি? ভাই, বিজ্ঞান যদি আপনি আগাতে চান, পৃথিবীর প্রযুক্তি যদি আপনি ভালো করে বুঝতে চান, পৃথিবীর জাহাজ চলাচল যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিমান চলাচল বুঝতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো বুঝতেই হয় ভালো করে। বুঝেন নাই? একজন বৈমানিকের জন্য, একজন নাবিকের জন্য এই বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। একজন সমরবিদের জন্য তাকে আরো ভালো বুঝতে হবে। কেন বুঝতে হবে? কিভাবে একটা ভবন থেকে পৃথিবীর আর এক প্রান্তের আরেকটা ভবনে হামলা করবে, এটা কেমনে পসিবল হয়? এই অক্ষাংশ দ্রাঘিমাংশের কারণে। বুঝছেন তো? এই ক্লাসটা দীর্ঘ হবে আজকে, সবাই ক্লাসটি করবেন লাস্ট পর্যন্ত। চার্জ আছে কি দেখতো? আচ্ছা, একটু দেখি আমরা। তাহলে এই যে সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত, আপনারা বুঝতেই পারছেন, এখানে কিন্তু তাপ কমে যাবে। তাহলে সূর্য এই বরাবর থাকলে এই দিকটা কিন্তু আপনার আলো কি একদম কমে যাবে। তার মানে দেখেন যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে আপনার কি বলেন তো, আলো একেবারেই হচ্ছে কম যাবে। সুতরাং যেহেতু নিচের দিকে পৃথিবী তো গোল, দেখেন আবারও বলছি পৃথিবী গোল, সো এই বরাবর সূর্য আছে, এদিকটা কম। এদিক কোথায় কম দেখেন, এখানে বড় করে দেখি আমরা, সূর্যটা আসলে এখানে তাপ যায় কম, আর এখানেও তাপ যাচ্ছে কম। দেখেন নিচে একেবারে দেখেন, সো এটা প্রায় অন্ধকার। আপনি দেখবেন যে
গ্রিনল্যান্ডে মনে হয় যেন সূর্য ওঠেই না, নরওয়ের স্যালবার্ডে দেখবেন সূর্য প্রায় ওঠেই না। এর কারণটা হচ্ছে কেন বলুন তো, এই যে দুইটা মানে উত্তর এবং দক্ষিণ মেরু মানে আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিক সার্কেলে হচ্ছে আপনার সূর্যের তেজ একেবারেই কম। সো এত তেজ কমের কারণে এখানে যদিও বৃষ্টিও হয় না, তাহলে এত ঠান্ডা কেন? এত ঠান্ডা হওয়ার কারণটা হচ্ছে এই যে সূর্যের আলো যায় না বিধায়, সো না থাকলেই হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। সো পৃথিবী এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। সো আমরা যদি এই বরাবর কল্পনা করি, দেখবেন এখানে হচ্ছে আলাস্কার উত্তর অংশ, দেখেন কানাডার উত্তর অংশ, গ্রিনল্যান্ডের প্রায় পুরোটা, আইসল্যান্ডের প্রায় পুরোটা, নরওয়ের উত্তর অংশ, সুইডেনের উত্তর অংশ, ফিনল্যান্ডের উত্তর অংশ, রাশিয়ার প্রায় পুরোটাই উত্তর অংশ। এই যে অংশটা পড়ছে এটাকে বলা হয় হচ্ছে আসলে উত্তর মেরু। আমরা বুঝছি কিনা? এই অঞ্চলটাকে বলা হয় যে সুমেরু বৃত্তর, সুমেরু বৃত্তের উপরের অংশটাকে বলা হয় কে বলেন তো? উত্তর মেরু বলা হয়। এইটা হলো উত্তর মেরু অঞ্চল। আপনি বুঝছেন কিনা? আর ঠিক এই বরাবর যদি আমরা দক্ষিণ দিকে যাই, অ্যান্টার্কটিকা মহাদেশের মোস্ট অফ অংশ পড়ছে হচ্ছে দক্ষিণ মেরুতে, বুঝছেন? এবং এই কারণে উত্তর এবং দক্ষিণ মেরু প্রচণ্ড শীতল, তার মধ্যে আবার শীতল বেশি হচ্ছে দক্ষিণ মেরু, অর্থাৎ উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু একটু শীতল বেশি, বুঝছেন তো? এই আর কি। আচ্ছা, এখন আপনি বুঝতেই পারছেন যেহেতু শীত প্রচণ্ড, এখানে প্রচুর বরফ পড়ে, এখানে মানুষের বসবাসের উপযোগী কম, এবং এখানে গাছপালা একেবারেই কম জন্মে, বিধায় মানুষের এখানে পশু পাখিও কিন্তু আপনার এখানে একটু তুলনামূলক কম, বিধায় এখানে মানুষের বসবাস একেবারেই কম। এখন এইটাকে বলা হয় হচ্ছে আর্কটিক সার্কেল। দেখেন আমাদের একটা প্রশ্ন আসছে যে আর্কটিকের সাথে, আর্কটিক কোনটা? এই যে পৃথিবীর উত্তর মেরু বরাবর যে সাগরটা আছে এই সাগরটাকে বলা হয় হচ্ছে আর্কটিক মহাসাগর, বুঝছেন তো? তবে কেউ কেউ এটাকে মহাসাগর বলতে রাজি না, কেউ কেউ বলে এটা হচ্ছে আটলান্টিক এবং প্রশান্তরই একটি অংশ, যদিও এটা একটা ভিন্ন মহাসাগর। সো এই উপরের দিকটাকে বলা হয় হচ্ছে আর্কটিক মহাসাগর। দেখা যাচ্ছে আর্কটিক, এটাও আর্কটিক, এটাও আর্কটিক মহাসাগর, যেহেতু উপরে গোল। ওকে, আমি যদি এভাবে দেখাই, দ্বিমাত্রিক আসলে ভুল, ত্রিমাত্রিক দেখালে আসলে ছোট একটা গোল সাগর দেখতে পাচ্ছি আমরা। এই যে রাশিয়া, এই যে কানাডা, এই যে আমেরিকা, এই যে হচ্ছে আপনার গ্রিনল্যান্ড, দেখছো? এই হচ্ছে স্ক্যান্ডিনেভীয় অঞ্চল। সো এই যে মাঝখানে যে গোল করে একটা সাগর দেখতে পাচ্ছি আমরা, এই সাগরটাকে বলা হয় আর্কটিক মহাসাগর অথবা উত্তর মহাসাগর। ওকে, এটা হলো উত্তর মেরুর বরাবর পড়ছে। এখন এইখান থেকে যদি আপনার প্রশ্ন আসে যে আর্কটিকের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দেশের, তাহলে আপনি কি উত্তর দিবেন? দেখেন তো, ম্যাপ দেখে উত্তর করেন। আর্কটিকের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দেশের বলেন তো? আচ্ছা, আমরা একটু উত্তর করি। আর্কটিকের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দেশের, অর্থাৎ আর্কটিক মানে হচ্ছে মহাসাগর সবচেয়ে কোন দেশকে বেশি ছুঁয়ে গেছে? রাশিয়া, গ্রিনল্যান্ড, কানাডা, নাকি ইউএসএ মানে আলাস্কা অংশটা আর কি, নাকি নরওয়ে, নাকি ফিনল্যান্ড, নাকি সুইডেন? আমরা দেখতেই পাচ্ছি, এটা ম্যাপ দেখলেই আপনি ক্লিয়ার হবেন। আচ্ছা, আবারও বলি, ম্যাপ দেখলে আপনি ক্লিয়ার হবেন। বলেন তো, আর্কটিকের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দেশের? আচ্ছা, একটু দ্রুত অ্যান্সার দিবেন সবাই, সময় কম। কত বাজে? 12:19 বাজে। আচ্ছা, তাহলে আজকে কি আমরা দ্রাঘিমা রেখা বুঝাবো কিনা আপনারা সবাই কমেন্ট করবেন, তাহলে বুঝাবো, আর না হলে আগামীকাল করব। আচ্ছা বলেন তো, আর্কটিকের সাথে সবচেয়ে বৃহত্তম সীমান্ত তাহলে কার? রাশিয়ার, নাকি কানাডার, নাকি আলাস্কার, নাকি নরওয়ের, নাকি ফিনল্যান্ডের? এই দেশগুলো হচ্ছে আর্কটিক সীমান্তে পড়ছে মূলত। বাট আমি যদি আসলে ফিনল্যান্ডও পড়ে নাই, সুইডেনও পড়ে নাই, নরওয়ে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, আর্কটিকের সাথে আসলে কারা পড়ছে বলেন তো? আসলে এত গভীরে আমি সবসময় যাই না, এটা মাঝে মাঝে হচ্ছে যাই, ঠিক আছে? আজকে একটু বুঝাচ্ছি, বেসিক ক্লাস আপনার ভালো করে বুঝেন, নাহলে এই ম্যাপগুলো ভুল হয়ে যায়। আচ্ছা, সবাই বলছে রাশিয়া, ইয়েস। আগামীকাল ক্লাস, আচ্ছা আগামীকালকে বাকি ক্লাসটুকু নিব, তবে আর একটু শেষ করে যাই। তাহলে দেখেন, আর্কটিকের সাথে দীর্ঘতম সীমান্ত আমরা দেখছি রাশিয়ার, এই দেখেন বিশাল করে। নরওয়ের আছে সামান্য, দেখছেন? গ্রিনল্যান্ডের আছে এইটুকু, আর কানাডার আছে এইটুকু, আলাস্কার আছে এইটুকু। সেইটা হলো আর্কটিকের সাথে সীমান্ত। সো দীর্ঘতম সীমান্ত হবে রাশিয়ার, ঠিক আছে? এইটা আর কি। আচ্ছা, ইভেন আপনারা জানেন কি না যে এই বরাবর এই আর্কটিক সার্কেলের নিচের দিকে কিন্তু বরাবর একটা বনভূমি আছে। এই বনভূমিটা শুধুমাত্র, আপনি ভাববেন এত শীতে বনভূমি কিভাবে সম্ভব? এখানে একটা বায়ুম অঞ্চল আছে,
এই আর্কটিক সার্কেলের দক্ষিণ দিক বরাবর এই বরাবর একটা পৃথিবীর একটা বিখ্যাত মানে এই বরাবর আর কি একটা বিখ্যাত বনভূমি অঞ্চল আছে। বলুন তো তাকে কি বলা হয়? এটা হলো তুন্দ্রা অঞ্চলে পড়ছে। এই বনভূমিকে বলা হচ্ছে তৈগা বলা হয়, তৈগা। এই তৈগা পৃথিবীর বৃহত্তম বনভূমি। এখন আমরা ভাববেন আমাজন কেন নয়? আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বনভূমি কিন্তু আমাজন না। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি হচ্ছে আমাজন। কিন্তু পৃথিবীর বৃহত্তম বনভূমি কিন্তু আমাজন না। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে আপনার তৈগা। এখন তৈগা বলতে আসলে এই যে শীত অঞ্চলটাকে জুড়ে একটা বিশাল বনভূমিকে বোঝায়। সেটা শুধুমাত্র রাশিয়ায় না, এই যে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল ছাড়াও, এই সাইবেরিয়া অঞ্চল ছাড়াও এটা এই যে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে আছে, ইভেন কানাডায় আছে এবং আলাস্কায় আছে। এই যে জুড়ে এই আর্কটিক সার্কেলের আশপাশ জুড়ে অবস্থিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনভূমি অঞ্চল, যার নাম হচ্ছে তৈগা অঞ্চল। অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত এটা বিস্তৃত। এবং এককভাবে শুধুমাত্র রাশিয়ান সাইবেরিয়ান তৈগা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনভূমি, অর্থাৎ মোর দেন আমাজন। বুঝছেন তো? আচ্ছা, আমরা আজকে মনে হয় খুব বেশি দেরি করবো না, সবাইকে বলবো যে আপনারা পেইড বেসে ভর্তি হয়ে যান। আমরা পেইড বেসে আসলে কী পরিমাণ ক্লাস পাবেন একটু সেটা আমি বলি। আচ্ছা, আমার পেইড বেসে আপনারা এই মুহূর্তে আমার দুইটা পেইড বেস চলমান, একটা হলো বিসিএস লিখিত, একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি। আচ্ছা, বিসিএস প্রিলিমিনারিতে এই মুহূর্তে আমাদের 80% ছাড় রয়েছে, মানে হলো 5100 টাকার কোর্স। মাত্র কয় টাকা নিচ্ছি বলুন তো? মাত্র নিচ্ছি হচ্ছে আমরা 999 টাকা, যেইটা অনেক অনলাইন কোচিং আছে 20,000 পর্যন্ত নেয়। ঠিক আছে, এই 20,000 টাকা আমরা নিচ্ছি না, মাত্র 999 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। আপনি কম্পেয়ার করে দেখবেন যে আমাদের ক্লাসের সাথে অন্যদের ক্লাসের পার্থক্য কোথায়। ওকে, এইটা তো এখানে অনেকে ভাবতে পারেন যে আমার তো খারাপ স্টুডেন্ট, এত গভীর থেকে আমরা কেন বুঝবো? আসলে এই যে গভীর থেকে আপনি বুঝলেন, এইখানে আপনার যে কত কিছু বুঝছেন আপনি চিন্তাও করতে পারবেন না। যখন আপনি এটা ভালো করে বুঝবেন, আপনি প্রণালী বুঝবেন, আপনি পৃথিবীর রাজনীতি বুঝবেন, আপনি পৃথিবীর আবহাওয়া বুঝবেন, মানুষের ইয়া বুঝবেন, পৃথিবীর বায়োম বুঝবেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে না, তৃণভূমি অঞ্চল আছে, সেগুলো বুঝবেন। অনেক কিছু আপনার একবারে বোঝা হয়ে যাবে। সেই জন্য আপনাকে ম্যাপ বুঝতেই হবে। ওকে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয় নাই। আমাদের দ্বিতীয় অংশ আমরা আগামীকাল রাত 10টায় অবশ্যই এখানে আমরা করব। তবে তার আগে বলি যে সবাই আপনারা পেইড বেসে ভর্তি হয়ে যান। আমার ক্লাসগুলো কেমন হয় দেখেন, বৈশ্বিক ইতিহাস কেমন আপনি একটু দেখেন, সার্চ দিয়ে আপনারা দেখবেন, দেখে আপনারা ভর্তি হয়ে যান। আচ্ছা, আমাদের এই কোর্সের সাথে ইংরেজি ক্লাস আছে, কিন্তু আপনারা জানেন যে ম্যাথ ক্লাস আছে, যেগুলো হচ্ছে আপনারা লাইভ এবং রেকর্ড দুটোই পাবেন। ঠিক আছে, আমাদের কম্পিউটার এবং বিজ্ঞানের ক্লাস আছে, যেখানে আমি ছাড়া বাকি সবাই প্রায় হচ্ছে বিসিএস ক্যাডার এবং ব্যাংকার। সো আপনারা এই এত কম টাকায় বিসিএস প্রিলির পূর্ণাঙ্গ কোর্স আপনি কোথাও পাবেন না। আর রিটেন আমাদের শুরু হচ্ছে আগামীকাল থেকে, আমরা রিটেনের পূর্ণাঙ্গ ঘোষণা দিয়ে আমরা শুরু করব। সো রিটেনে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর প্রিলি এবং রিটেন যদি কেউ একসাথে ভর্তি হন, তাহলে মাত্র 1800 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন এই মুহূর্তে। মিনিমাম 7000 টাকা ফি আগে ছিল, যেটা বর্তমানে মাত্র 1800 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। এটা আগামীকালকের জন্য আমাদের অফার রয়েছে। ওকে, আজকে আমরা দেখাতে করবো না, আপনারা সবাই আমার বইগুলো কিনবেন। আমি আবারও বলি, এই মুহূর্তে আমার 7টা বই পাওয়া যাচ্ছে। আজকে প্রচুর অর্ডার পেয়েছি, প্রায় 50টার মতো অর্ডার পেয়েছি আজকে। যারা নিচ্ছেন বেশিরভাগ হচ্ছে একসাথে আমার এক সেট বই নিচ্ছেন, অর্থাৎ জিকে ম্যানুয়াল, সংক্ষেপে অনেকে বলে, গ্রন্থ সমালোচনা, বাংলাদেশ আন্তর্জাতিক এবং বাংলা কোষ, এই কয়টা বই 2300, ও আরেকটা আছে রিসেন্ট হাইলাইটস। এই 7টা বইয়ের দাম হচ্ছে আমাদের 2330 টাকা। এই মুহূর্তে অফারে হচ্ছে 1999 টাকা। সো বই ভর্তি এবং যে কোনো সংক্রান্ত তথ্যের জন্য আপনারা কমেন্ট করবেন অথবা ইনবক্সে আপনারা নক দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল রাত 10টায়। এই ম্যাপের দ্বিতীয় অংশটিকে আমরা ক্লাস নিব। সো 1 তারিখ থেকে কিন্তু আমাদের বেসিক ক্লাস বাদ দিয়ে মূল কোর্সের ক্লাস শুরু হবে। সো মূল কোর্সের ক্লাস কেমন হয় সেটা আপনার ডেমো ক্লাস দেখে বলতে পারবেন। সো ডেমো ক্লাস দেখতে হলে এই ভিডিওর নিচে আপনারা লিখবেন ডেমো ক্লাস চাই, লিখলে তাদেরকে আমরা লিঙ্ক দিব। মিনিমাম 10টা 20টা 30টা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।